এখন শুরু হয়েছে বোধহয়। আপনারা, আমি রিকোয়েস্ট করব আইবিটিআর এ আপনারা প্লিজ মানে থাকবেন, কারণ অনেক ক্ষেত্রে অনেক সাপোর্ট লাগে, এগুলো তো আদারওয়াইজ মুশকিল হয়ে যায়। আপনি যদি নাও থাকতে পারেন অন্য একজনকে না স্ট্যান্ড স্যার, বাই রাখবেন অলওয়েজ, স্যার হ্যাঁ। আছি স্যার, কারণ কারণ চলে গেছিল স্যার। জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, আপনারা স্ট্যান্ড বাই থাকবেন, হ্যাঁ। ওকে, তাহলে আমার মনে হয় এটা ক্লিয়ার আমরা করলাম, যেটা অ্যামাউন্ট আর ওয়েটেজ। ওয়েটেজটা আমরা যেভাবে ক্যালকুলেট করলাম সেটা আমি আলাপ করেছি। আর কস্টটা আগের টেবিল থেকে ক্যালকুলেট করা হয়েছে। আর ওয়েটেড কস্ট মানে হচ্ছে ওয়েটেজ মাল্টিপ্লাইড বাই কস্ট, এটা হচ্ছে ওয়েটেড কস্ট। সো দিস ইজ হাউ উই ক্যালকুলেটেড দ্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এখন আসেন আমরা পরের প্রবলেমটাতে যাই, এটা হলো প্রবলেম নাম্বার 1। সেকেন্ডটাতে কিছু চেঞ্জ আনা হয়েছে। সেকেন্ডটাতে বলা হয়েছে যে নতুন একটা সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করা হয়েছে। কত? এটা 15% রেটের একটা সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করা হয়েছে। সেটা কত? সেটা হচ্ছে 40 লাখ টাকা, রাইট? এর কারণে তারা বলছে যে ডিভিডেন্ড পার শেয়ার এটা বেড়ে গেছে। আগে যেটা ছিল 2 টাকা, এখন সেটা হয়ে গেছে 3 টাকা পার শেয়ার। ওকে, আগে যেটা ছিল 2 টাকা পার শেয়ার, এখন হয়ে গেছে এটা 3 টাকা পার শেয়ার। সো এই দুইটা জায়গায় চেঞ্জ আছে। তাহলে আমি আগে যে কস্টগুলো ক্যালকুলেট করেছি সেগুলো কিন্তু রিভাইজড হবে। কোনগুলো রিভাইজড হবে? যেহেতু কস্ট অফ ক্যাপিটালটা আমার আগে যা ছিল সেটা আমি কিন্তু 2 টাকা ডিভিডেন্ড ধরে ক্যালকুলেট করেছিলাম। এখন যেহেতু ডিভিডেন্ডের রেট চেঞ্জ হয়ে গেছে 2 টাকার থেকে 3 টাকা, তাহলে আমাকে কিন্তু এখানে একটা রিভাইজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে। ওকে, উই হ্যাভ টু ক্যালকুলেট এ রিভাইজড কস্ট অফ ক্যাপিটাল। রিভাইজ কেন করতে হবে? কারণ আমার ডিভিডেন্ড আগে ছিল 2 টাকা, এখন হয়ে গেছে 3 টাকা, তাহলে D1 ডিভাইডেড বাই কারেন্ট মার্কেট প্রাইসও চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল, কারেন্ট মার্কেট প্রাইস বোধহয় আনচেঞ্জড আছে, অন্যগুলা অন্য সবগুলা কন্ডিশন আনচেঞ্জড আছে। আর গ্রোথ রেটটাও আনচেঞ্জ আছে। তাহলে আমি নতুন ফর্মুলা অনুযায়ী আমি রিভাইজ কস্ট অফ ক্যাপিটালটা বের করব। তাহলে আগে যেটা ছিল 15 টাকা সেটা হয়ে গেছে এখন 20 টাকা। তারপরে কস্ট অফ সাবঅর্ডিনেটেড ডেট। ওকে, যে নতুন সাবঅর্ডিনেটেড ডেটটা আমি ইস্যু করেছি সেটার ক্ষেত্রেও একই ফর্মুলা। আমার যে কস্টটা গিভেন কস্ট 15% মাল্টিপ্লাইড বাই 1 - ট্যাক্স রেট, তাহলে আমি এটা পাবো হলো 9% বা 0.09। এখন আমরা নতুন করে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে নতুন ক্যাপিটাল স্ট্রাকচার অনুযায়ী আমার কিন্তু এই অ্যামাউন্ট গুলো সাজাতে হবে, রাইট? তাহলে আমার অর্ডিনারি শেয়ার এটা 80 লাখ ছিল, প্রেফার্ড স্টক 20 ছিল, তারপরে 14% ডিবেঞ্চার এটা 14 ছিল, লাইক প্রিভিয়াস। কিন্তু চেঞ্জ হয়েছে এই যে 15% সাবঅর্ডিনেট, এটা নতুন করে ঢুকেছে, রাইট? তাহলে আমার কিন্তু ক্যাপিটাল স্ট্রাকচারে আগে ছিল 1 কোটি 60, এখন এটা হয়ে গেছে 2 কোটি। তো ডেফিনেটলি যখন একটা নতুন করে কম্পোজিশন অফ ক্যাপিটাল অ্যাড হবে তখন কিন্তু ক্যাপিটাল স্ট্রাকচারটা চেঞ্জ হবে এবং ওয়েটেজটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আগের ওয়েটেজটা কিন্তু এখানে কাজ করবে না। এখানে 80 লাখ ডিভাইডেড বাই 2 কোটি 40%, 20 লাখ ডিভাইডেড বাই 2 কোটি 10% বা 0.1, তারপরে 60 লাখ ডিভাইডেড বাই 2 কোটি 30%, তারপরে 40 লাখ ডিভাইড বাই 2 কোটি 20%। এভাবে ওয়েটেজ গুলা কিন্তু আমরা রিডিজাইন করেছি বা এটাকে রিভাইজ করা হয়েছে। কস্টটাও তেমনি, অর্ডিনারি কস্টের কস্ট এটা আগে ছিল 15%, এখন এটা চেঞ্জ হয়ে 20 হয়েছে, এই জন্য আমরা 0.10 দিয়েছি। প্রেফার্ড শেয়ার এটা আনচেঞ্জড, ডিবেঞ্চার আনচেঞ্জ, আর নতুন করে অ্যাড হলো আমার সাবঅর্ডিনেটেড ডেট, এটা আমি 0.09% ক্যালকুলেট করলাম। সো ওয়ান সেকেন্ড আগের মতো আমি ওয়েটেড কস্টটা বের করলাম। কিভাবে বের করলাম? 3 - 4, ওয়েটেজ মাল্টিপ্লাইড বাই কস্ট, এই দুইটা গুণ করলে আমি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল পেলাম। দিস ইজ হাউ উই ক্যালকুলেট দ্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ইজ ইট ক্লিয়ার? আপনারা একটু রেসপন্ড করেন, আমাদের সময় খুব কম। আমরা এখনো কিন্তু ওই পরীক্ষার কোশ্চেন গুলো আলাপই করতে পারিনি, যদিও এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। হাউএভার, ইজ ইট ক্লিয়ার? স্যার 4 নম্বর কস্টটা একটু বলে দিন, কস্টটা এটার হ্যাঁ, কোনটার কস্ট? এটা? ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের জি কস্ট, এই যে পরে 2 নম্বরটা। জি, এটা এটা প্রেফার্ড। জি 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 স্যার, জি। এটা তো ডিক্লেয়ার বলাই আছে, এটা আর বের করার দরকার নেই, কারণ এটা 10% প্রেফার্ড শেয়ার মানে কস্ট হচ্ছে 10%। ওকে, এটা ডাইরেক্ট এখান থেকে আসছে। ওকে, জি স্যার। আর কিছু? আর কমনটা তো আমরা বের করে নিলাম। আর যেগুলো ডেট বা সাবঅর্ডিনেট ডিবেঞ্চার বা সাবঅর্ডিনেট ডেট, ওগুলো ট্যাক্স অ্যাডজাস্ট করতে হবে। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম। জি একটা প্রশ্ন ছিল স্যার, জি মঞ্জুরুল হক বলছি। জি জি, বলুন। স্যার একটু ক্লিয়ার হইতে হবে আসলে। আমরা যে একটা কোম্পানি যে শুরু করি,
আমরা এই ক্যাপিটালটা কয়টা সেক্টর থেকে সাধারণত নিয়ে থাকি? আমাদের ম্যাথ গুলো আসলে যে আসে এটা হুম। মানে কয়টা সেক্টর, এটা আরেকটু ক্লিয়ার হতে চাই। আসলে ব্যাকগ্রাউন্ড তো কমার্স না, এই জন্য স্যার একটু না জাস্ট ওই যে মানে আমাদের যে অনার ইকুইটি যেটা, এটা এটা কি এটাকে কি বলা হয় স্যার এখানে? এই যে আমাদের ম্যাথের ভিতরে এটা কোনটা স্যার? এই যে ওনার সিকিউরিটি মানে এটা এটা হচ্ছে কস্ট অফ মানে ইকুইটি। ইকুইটি মানে হচ্ছে যেটা ওনাররা দিয়েছে, ইন্টারনাল সোর্স অফ ফান্ড। আমার মনে হয় আমি এটা গত ক্লাস, আপনি গত ক্লাস করেছিলেন। আহ, গত ক্লাস করছিলাম তো স্যার। তাহলে এই যে আপনি এই শীটটা একটু দেখে নেবেন, এই যে যেটা আপনি কোশ্চেনটা করছেন, এখানে আচ্ছা আচ্ছা। বিভিন্ন ধরনের সোর্স অফ ক্যাপিটাল। স্যার জি জি স্যার, জি জি। স্যার নাজিমউদ্দিন। স্যার এগুলোর কি নাম চেঞ্জ হয় স্যার? মানে এক একটা দুই তিনটার নামে থাকে কিনা, এই জন্য তো অনেক সময় সমস্যা হয় নাম চেঞ্জ হইলে। জি স্যার, এটা দেখতে পেরেছি আমি স্যার। ছিল স্যার, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি জি, আমি ডিসকানেক্ট হয়ে গেছি। তাহলে ওনার্স ক্যাপিটাল যেটা আমি বললাম, এটার মধ্যে শেয়ার হোল্ডার্স ইকুইটি আমরা বলি। এটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল ইনক্লুডস বোথ পেইড আপ ক্যাপিটাল, শেয়ার, তারপরে রিটেন আর্নিংস, রিজার্ভ, এই জিনিসগুলো আছে। আর এর বাইরে যত ধরনের ফান্ড আছে এগুলোকে আমরা বরোড ফান্ড বলি। সো স্যার, আব্দুল মালেক বলছিলাম স্যার, একটু আমি কথা বলতাম। আমি ওনার কোশ্চেনটা রেসপন্ড করি আগে, একটু ওয়েট করেন। আচ্ছা স্যার, জি। জি স্যার, জি। বুঝতে পারছেন এর আগে যে জি কোশ্চেনটা করলেন? জি স্যার, জি স্যার। আপনি এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এবারে মালিক বলেন জি। একজন একজন করে কথা বলবেন, একজন কথা শেষ না করে তো অন্যটা রেসপন্ড করা যাবে না। হ্যাঁ জি বলেন, এবার আপনি বলেন। হ্যাঁ জি, আব্দুল মালিক বলেন এবার। আব্দুল মালিক বলেন এবার। আরে, এখন তো আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যার নাজিমউদ্দিন বলছি। হ্যাঁ জি, নাজিমুদ্দিন বলেন। স্যার ওই যে ডিবেঞ্চার 60 লাখের সাথে হুম। 40 লাখ যদি যোগ করে 1 কোটি বানায় অঙ্ক করি তাহলে হবে না স্যার? হবে না, হবে না তো কেন হবে? কারণ একটা ডিবেঞ্চারের কস্ট হচ্ছে 14%, আর একটার হচ্ছে 15%, তাহলে কি দুইটা এক জিনিস হলো? দুইটা তো দুই রেটে আপনি কালেক্ট করছেন। আগেরটা ছিল 14%, পরেরটা হলো 15%, তাহলে যোগ করবেন কেন আপনি? আর রেট এক থাকলে কি যোগ করা যাবে না? না, রেট এক থাকলেও আপনি আলাদা আলাদা করবেন, কারণ স্যার দুইটা দুই আসসালামু জিনিস তো। আলাইকুম। স্যার জি আসসালামু স্যার, আলাইকুম। জি। স্যার আর যোগ মুশারফ করা বলছিলাম। যাবে না? নিজে কিছু ক্রিয়েট করেন না ভাই, যেভাবে পড়াচ্ছি এভাবে করেন না। নিজে ক্রিয়েট করতে চান কেন? এটা কি খুব অসুবিধা হচ্ছে আলাদাভাবে রাখার কারণে? স্যার, আমার উত্তরটা পাইনি এখন আব্দুল মালেক স্যার। হ্যাঁ জি বলেন, আপনার কি কোশ্চেন ছিল বলেন। স্যার, স্যার তো আমার কোশ্চেন হলো যে যদি আমি ডাইরেক্ট অঙ্কের উত্তরে চলে যাই, যে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ডাইরেক্ট চলে যায়, আমি তথ্যগুলো না দিয়ে, তাহলে হবে কি না? জিরো পাবেন। না, এই যে অর্ডিনারি শেয়ার 10%, এই কলামটা আমি যদি না ইউজ করে ডাইরেক্ট অঙ্কে চলে যাই, যে অর্ডিনারি শেয়ার, ওয়েটেড এভারেজ কস্ট, এগুলোতে চলে যাই, তাহলে না কেন, আপনি প্রত্যেকটা স্টেপ ফলো করবেন তো। স্টেপ না করে তাহলে আপনি কি মুখস্থ করতেছেন নাকি? কিভাবে করবেন আপনি তখন তাহলে? না, ওগুলো যে মানে সময় বাঁচানোর জন্য আর কি। না না না, সময় বাঁচাতে যায়েন না। আপনি আমার প্রথম ক্লাসটা করেছেন কিনা? জি স্যার, করেছি। তাহলে ওখানে আমি কি বলেছিলাম যে প্রত্যেকটা স্টেপ আপনি টাচ করবেন। জি স্যার। স্টেপ টাচ না করলে তো আমরা বুঝবো যে আপনি মুখস্থ করে আসছেন অথবা পাশের কারোরটা দেখে লিখছেন। আস্তে করে জিরো দিয়ে দিব আমরা। আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ সব স্যার। জায়গায় সময় বাঁচানোটা ইজ নট এ গুড প্রপোজিশন। স্যার আসসালামু আলাইকুম। জি, আশা করি স্যার উত্তরটা পেয়েছেন। জি। স্যার স্যার আমি মুশারফ বলছিলাম। হ্যাঁ জি স্যার জি মোশাররফ আমি বলেন। এর এই কষ্ট অফ ওয়াইট অঙ্ক করেছি, অনেক জায়গায় ওয়াইট যদি কম চলে আসে স্যার, ওয়াইট যদি কম ও কম হয়ে যায়, ওয়ানের চেয়ে কম হয়ে যায়, তখন আমি কি করবো স্যার? কত না, দূরে ওয়ান দিব স্যার? থেকে কম হবে কেন ভাই? এটা তো আমি একই স্যার হইতে হবে ডেফিনেটলি। যেমন 80 লাখ ডিভাইডেড বাই 2 কোটি, এখানে 40%ই হবে। আপনি দরকার হলে 3 ডিজিট নেন,
প্রয়োজনে 3 ডিজিট নেন ওয়েটেজের। আচ্ছা আচ্ছা, আমি আরো অনেকগুলো প্র্যাকটিস করছি স্যার, প্রায় 20টা অঙ্ক প্র্যাকটিস করছি, তো আমি কয়েক জায়গায় আমার কম চলে আসে, এই জন্য জিজ্ঞেস না করলাম কম স্যার। আসবে না, কম আসলে এটাকে মিলিয়ে দিতে হবে আপনার। দরকার হলে 3 ডিজিট নেন, দশমিকের পরে 3 ডিজিট নেবেন। ওকে, জি স্যার, জি স্যার, 3 ডিজিট নেবেন। জি স্যার, স্যার থ্যাংক ইউ আসসালামু স্যার। আলাইকুম স্যার। হ্যাঁ জি, স্যার এই জাকারিয়া জি। জি ফুলবাড়ি গেট থেকে জাকারিয়া জাকারিয়া কোশ্চেন বলছিলাম করেন। স্যার। স্যার এই হ্যাঁ যে জি, অঙ্ক করাচ্ছেন স্যার, এই ধরনের অঙ্ক দিলে ইনশাল্লাহ পারবো স্যার। জি, হ্যাঁ এই এই ধরনের লেভেল দিব, জি। এই স্যার ধরনের বলছি যে দিব। এই ধরনের যে অঙ্ক করাচ্ছেন স্যার, এই হ্যাঁ ধরনের দিলে স্যার পারবো ওকে, ইনশাল্লাহ। জি এই স্যার, ধরনের দেওয়া হবে একটু ইনশাল্লাহ। পেঁচাই দিয়ে না স্যার। জি ওকে স্যার। ওকে ওকে, হ্যাঁ। জি আমিরুল স্যার, ইসলাম আসসালামু বলেন, দ্রুত বলেন, আমাদের অনেকগুলো জিনিস স্যার এখনো বাকি আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি, নাম বলে কোশ্চেন করেন। স্যার আমি নাজমুন্নার সোমা বলছি। জি কস্ট ফোর যেটা আছে স্যার সেটা একটু বলবেন, আমি তখন কারেন্ট চলে গিয়েছিল তো ওই পোর্শনটা আমি আসলে মিস করেছি। কোনটা কোনটা কোনটা? এটা এটা স্যার 14% যেটা, মানে স্যার 15। স্যার আমার স্যার একটু এই কলামটাই চাচ্ছি, এই কলামটা ওয়েটেজটা বুঝেছি, কিন্তু হুম, স্যার এর পরের যে কলামটা আছে এটা কস্টটা একটু যদি। কস্ট। জি স্যার, জি স্যার। আচ্ছা, কস্টের ক্ষেত্রে আমরা বলেছি এখানে এই প্রেফার্ড স্টক এবং ডিবেঞ্চার এগুলা দুইটা আগেরটাই থাকবে। তাহলে নতুন করে অ্যাড হচ্ছে আমার এই সাবঅর্ডিনেটেড বন্ড। এটার কস্টটা আমি ক্যালকুলেট করেছি। কিভাবে ক্যালকুলেট করেছি? আগের নিয়মেই। এই সাবঅর্ডিনেটেড ডেট হচ্ছে আমরা বলছি যে ডিএসসি ইন্টু ওয়ান মাইনাস ট্যাক্স রেট। অর্থাৎ এটার কস্ট হচ্ছে কত? এটার আমার নমিনাল কস্ট হচ্ছে 15% ইন্টু 1 - ট্যাক্স রেট, এটা হচ্ছে 9% বেরোলো। ওকে, আর অর্ডিনারি শেয়ারের কস্টটা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? কারণ এখানে আপনার ডিভিডেন্ড আগে ছিল 2 টাকা, এখন হয়ে গেছে 3 টাকা। এই জন্য আমরা রিভাইজ কস্ট অফ কমন স্টক বের করেছি। ডি ওয়ান মানে আগে ছিল 2 টাকা, এখন হয়ে গেছে 3 টাকা, ডিভাইডেড বাই কারেন্ট মার্কেট প্রাইস 20 টাকা প্লাস হচ্ছে 0.5, এটা হয়ে গেছে 20%, যেটা আগের অঙ্কে ছিল 15%। এখন আমরা এই রিভাইজ কস্টটাই কিন্তু এখানে সাজিয়েছি। 4 নাম্বার কলামে আমরা যে কস্টগুলো দেখেছি সেটা হচ্ছে রিভাইজ কস্ট অনুযায়ী। ওকে, এই যে রিভাইজ কস্ট অনুযায়ী। আর ওয়েটেড কস্টটা সেমলি আগের মতোই 3 × 4 এভাবে বের হয়েছে। ক্লিয়ার? অর্থাৎ দুইটা জিনিস এখানে চেঞ্জ হয়েছে, অর্ডিনারি শেয়ার এবং 15% সাবঅর্ডিনেটেড বন্ড, আর বাকি দুইটা আনচেঞ্জড আছে। ক্লিয়ার আপনার? জি স্যার, ক্লিয়ার। ওকে 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 জি, এরপরে কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ইসলাম জি, আবু তালেব জি বলেন। স্যার স্যার ওই আপনি যেটা বলছেন যে স্যার দশমিকের পরে কি সবসময় 3 সংখ্যায় নিব স্যার, নাকি না না, 2 সংখ্যায়? সবসময় নেওয়ার দরকার নাই, যেমন এখানে কিন্তু মিলে যাচ্ছে, তাই মানে না? জি স্যার। যদি না মিলে, আপনি যেটা বলেছেন আপনি মিলাতে পারেন, দরকার হলে 3 ডিজিট হয়েও আপনি মিলায়া কোনো এক জায়গায় ফ্র্যাকশন থাকলে আপনি এটাকে পরবর্তী রাউন্ড ফিগারে নিয়ে এক মিলাই দিবেন আর কি। কারণ ওয়েটেজ সবসময় এক হতে হবে, 100%-এর কম বা বেশি হতে পারবে না। সো কিছু ফ্র্যাকশন থাকলে আপনি ওটাকে অ্যাডজাস্ট করে দিবেন, তাহলে আপনি ক্লোজ উত্তরের কাছাকাছি পাবেন। তবে আমরা যেটা পরীক্ষায় করি, এই সামান্য ফ্র্যাকশনের জন্য আমরা নর্মালি মার্কস কাটি না। ঠিক আছে, যদি স্যার অঙ্কের মিল আসসালামু ঠিক আলাইকুম। থাকে আমরা ইয়ে করি। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি তো কথা বলছেন মোশাররফ। জি স্যার, এই যে ওয়াইটেজে যে অঙ্কগুলো করছি স্যার, আপনার যে 4-5 বছর কোয়েশনে, স্যার ইনশাল্লাহ এরকম দিয়ে ইনশাল্লাহ এরকম অনেক প্র্যাকটিস করছি, ইনশাল্লাহ পারবো স্যার। ঠিক আছে, এই ওকে জন্য ওকে ওকে। হ্যালো স্যার। হ্যাঁ জি স্যার একটা প্রশ্ন ছিল স্যার, ওই যে গত বছরের কোশ্চেনে এই যে ফেস ভ্যালু এবং ওই যে সেল ভ্যালু, এই যে দুইটা আছে, এবং আন্ডার রাইটিং ফি যে 3%, এই বিষয়গুলোর একটু জটিলতার কারণে আমার ম্যাথটা ভুল হয়ে গেছিল স্যার। আচ্ছা, গত বছরের কোশ্চেন তো আমরা দিয়ে দিছি, এগুলো তো আমরা আলাপ করবো। হ্যাঁ, কোশ্চেনের আচ্ছা জি সলিউশন স্যার, দেওয়া হয়েছে ওই না? বিষয়গুলো একটু ক্লিয়ার হুম, করলে স্যার, ওই ধরনের কোনো ঝামেলা আসলে যাতে বুঝতে পারি আমরা, হুম, এই জন্য একটু স্যার ক্লিয়ার ঠিক হতে আছে। হবে। আর কোনো কোশ্চেন না থাকলে আমরা সামনের দিকে এগাই। জি জি স্যার, জি থ্যাংক ইউ স্যার। জি জি ওকে, আমরা একটু আগাই, কারণ হচ্ছে আসলে সময় খুব সংক্ষিপ্ততা আছে। আসলে এই আমি মানে এই কোর্সের জন্য 3টা সেশন সাফিসিয়েন্ট না, আমি বারবার বলেছি 3 × 6 সেশন ইজ নট সাফিসিয়েন্ট ফর দিস কোর্স। এই জন্য আমাদেরকে একটু দ্রুত যেতে হয়। হাউএভার, এই অঙ্কটা আপনারা দেখেন, মিস্টার এক্স পারচেজ টু উইশেস টু পারচেজ অ্যান অ্যানুইটি কন্ট্রাক্ট দ্যাট উইল পে হিম টাকা 70,000 এ ইয়ার ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ। The Delta Life Insurance Company figures that his life acceptancy is 9 years. Okay, based on the actuary table, the company imputes a compound annual interest profit rate of 10% in its annuity contract. How much will he have to pay for the annuity? এখানে কেউ একজন আমাকে জিজ্ঞেস করছিলেন তখন যে আমরা কিভাবে বুঝবো যে এটা কি বের করতে হবে।
তাহলে অঙ্কটা আপনাকে যদি পড়েন, অঙ্কটা ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি বের করতে বলা হয়েছে। যেমন মনে করেন মিস্টার এক্স উইশেস টু পারচেজ এন অ্যানুইটি কন্ট্রাক্ট দ্যাট উইল পে হিম টাকা এত 7,000 ফর রেস্ট অফ হিজ লাইফ। তার মানে 7,000 টাকা করে সে পাবে রেস্ট অফ হিজ লাইফ। তাহলে রেস্ট অফ হিজ লাইফ তো একটা আনসার্টেন, এই জন্য অ্যাকচুয়ারি যারা তারা একটা লাইফ এক্সপেক্টেন্সি ক্যালকুলেট করে যে সে কত বছর বাঁচতে পারে, আপনারা জানেন এগুলা অ্যাকচুয়ারি টেবিল অনুযায়ী। তাহলে তার লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 9 ইয়ার্স, তার মানে সে 7,000 টাকা করে পাবে পরবর্তী 9 বছর। তাহলে এখন জানতে চাওয়া হচ্ছে দ্য কোম্পানি কোম্পানি আপনাকে কত দিবে, 10% প্রফিট দিবে মানে অ্যানুয়ালি। হাউ মাচ উইল ইউ হ্যাভ টু পে ফর দ্য অ্যানুইটি, তার মানে আজকে আপনাকে কত টাকা জমা দিতে হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এটা কি বোঝা যাচ্ছে, আমরা এখান থেকে বুঝে যাচ্ছি যে টাকাটা আমি পাবো ফিউচারে, 7,000 টাকা করে পাবো, পরবর্তী 9 বছর পাবো, তাহলে আজকে আমাকে কত টাকা দিতে হবে। তাহলে এটা কি বের করতে হবে, বোঝা যাচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। তো দিস জি ইজ স্যার। হাউ ইউ হ্যাভ টু ফাইন্ড আউট যে আপনাকে কি বের করতে বলা হয়েছে। মানে অঙ্কটা ভালো করে পড়েই আপনি বুঝবেন যে কি বের করতে বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। আসুন আমরা করি। ওকে, আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি এখানে। তাহলে এখানে পিএমটি পিএমটি আমরা আগেই বলেছি এটা যে কোনো সিম্বল ইউজ করতে পারেন, পেমেন্ট বা রিসিপ্ট। আর প্রফিট রেট এটা হচ্ছে 10%-এ কত, 8%-এ কত। আর নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 9, কারণ 9 বছর ধরে আপনি বেনিফিটটা পাবেন। এখানে জানতে চাওয়া হচ্ছে হাউ মাচ মিটার এক্স উইল হ্যাভ টু পে নাও, কত তাকে আজকে দিতে হবে। তাহলে এখানে আমরা যেটা বের করতে হচ্ছে আমাকে, এখানে আমাদের যেটা বের করতে হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, যেটা আমরা বললাম। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এটা আমি গত ক্লাসে ফর্মুলা দেখেছি, আজকে ডিটেল আলাপ করবো না। পিএমটি ইন্টু 1 - 1/1 প্লাস আই টু দ্য পাওয়ার এন হোল ডিভাইডেড বাই আই। এটাকে আমরা এভাবে করতে পারি, অথবা আমরা একটা টেবিল ভ্যালু ধরেও করতে পারি। পিএমটি ইন্টু প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ অ্যানুইটি আই রেট অফ ইন্টারেস্ট এন ইয়ার্স, যেটা আমরা এই টেবিল ভ্যালু ধরে করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, এটা হচ্ছে 10% রেটে 9 ইয়ার্স। সো 10% রেট 9 ইয়ার্স, তার মানে ভ্যালুটা হচ্ছে 5.759, রাইট? 5.759 মাল্টিপ্লাইড বাই 7,000, তার মানে আজকের দিনে আমাকে রাখতে হবে কত, 40,313। ভেরি সিম্পল। এটা আবার আমরা মানে ক্যালকুলেটিভ ইয়াতেও করতে পারি, টেবিল ভ্যালু ধরে না করেও আমরা ম্যানুয়ালিও করতে পারি সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে। আর যদি 8% রেট হয় তাহলে এটা হবে 8%, আর এটা হলো 9 ইয়ার্স, তার মানে 6.240। অর্থাৎ এটা সেক্ষেত্রে আমাকে রাখতে হবে, আজকের দিনে রাখতে হবে 43,729। ওকে, সো প্রবলেমটা আমাদের বুঝতে হবে যে আমাদের আসলে কি জানতে চাওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা সামনের দিকে আগাই। ওকে, ওকে, এই ধরনের একটা অঙ্ক আমরা প্রায় দিয়ে থাকি, সম্ভবত গত ইয়াতেও আসছে। ইউ হ্যাভ কারেন্টলি টাকা 1 লাখ টু ডিপোজিট ইন অ্যান ইসলামিক ব্যাংক আন্ডার মুদারাবা টার্ম ডিপোজিট, এমটিডিআর এ আপনাকে রাখার সুযোগ দেওয়া হয়েছে অন অটো রিনিউয়াল বেসিস। ইউ হ্যাভ বিন ইনফর্ম দ্যাট দ্য প্রভিশনাল রেট অফ প্রফিট ফর 3 months এমটিডিআর ইজ টাকা 7%, ফলোড বাই 7.5% ফর 6 months and 7.75% ফর 12 months। অর্থাৎ তিনটা প্রোডাক্ট আছে, 3 মাসের এমটিডিআর এর প্রোডাক্ট রেট হচ্ছে আপনার 7%, 6 মাসের হচ্ছে 7.5, আর 12 মাসের হচ্ছে 7.75। এখন আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে হোয়াট উড ইউ গেট এট দ্য এন্ড অফ 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছর পরে আপনি কত টাকা পাবেন। হোয়াট উড বি দ্য ইফেক্টিভ রেট অফ রিটার্ন, আমরা গত ক্লাসে এগুলো নিয়ে আলাপ করেছি। অন ইচ অল্টারনেটিভ অ্যান্ড হুইচ প্ল্যান শুড ইউ চুজ, এই ধরনের একটা অঙ্ক আমরা মাঝে মধ্যে দিয়ে থাকি। সো এটা আপনারা একটু হয়তো দেখতে পারেন। তাহলে আমাদের এখানে কি কি দেয়া আছে, আমাদের প্রফিট রেট দেয়া আছে। আমরা একটু সামারাইজ করি। প্রথমে আপনারা পরীক্ষার কোনো প্রবলেম সলভ করার আগে যেটা করবেন সেটা হচ্ছে প্রশ্নের বেসিক জিনিসগুলো মানে আপনারা খাতায় লিখবেন যে কি কি দেয়া আছে। উই আর গিভেন, যেমন প্রিন্সিপাল অ্যামাউন্ট দেয়া আছে, বা ডিপোজিট অ্যামাউন্ট যেটা দেয়া আছে 1 লাখ টাকা, তারপরে প্রফিট রেট দেয়া আছে যেগুলা
তিনটা অল্টারনেটিভে, 7% ফর 3 মান্থস এমপিডিআর, 7.5% ফর 6 মান্থস এমপিডিআর এবং 7.75% ফর 1 মান্থ এমপিডিআর। তারপর নাম্বার অফ ইয়ার্স দেয়া আছে 3। এই জিনিসগুলো আপনারা প্রথমে নোট করবেন যে কি কি বেসিক জিনিসগুলো আপনার কাছে তথ্য আছে। এরপরে কি জানতে চাওয়া হয়েছে সেটা, হাউ মাচ উইল ইউ গেট আফটার 3 ইয়ার্স ফর ইচ অল্টারনেটিভ, অর্থাৎ প্রত্যেক বছর প্রত্যেক অল্টারনেটিভের ক্ষেত্রে 3 বছর পরে আপনি কত পাবেন সেটা জানতে চাওয়া হয়েছে। সো তার মানে কি বের করতে হবে আমাদের, ফিউচার ভ্যালু আফটার 3 ইয়ার্স ফর ইচ অল্টারনেটিভ। তাহলে এটা কিন্তু সিঙ্গেল অ্যামাউন্ট, আমি আবার বলছি এটা সিঙ্গেল অ্যামাউন্টের ক্ষেত্রে হচ্ছে, এটা কিন্তু কোনো অ্যানুইটি হচ্ছে না, এটা কোনো এমএসএস টাইপ প্রবলেম না। এককালীন রাখছেন 3 মাসের ডিপোজিট, এটা অটো রিনিউয়াল হবে, 6 মাসের রাখছেন এটাও অটো রিনিউয়াল হবে, আবার 1 বছর রাখছেন এটাও অটো রিনিউয়াল হবে। আমাকে জানতে চাওয়া হয়েছে 3 বছর পরে আমার আসলে কত টাকা পাবো। যেটা দাঁড়াচ্ছে আমাদের বের করতে হবে। এরপরে বলা হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, যেটা আমরা গত ক্লাসে দেখেছি যে যত নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার বাড়ে তত কিন্তু ইফেক্টিভ অ্যানুয়াল ইন্টারেস্ট রেটটা বেড়ে যায়। সো উই নো ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1+i/m⁴ এটা আমরা গত ক্লাসে আলাপ করেছি। যদি ইয়ারলি কম্পাউন্ডিং হয় তাহলে m এর ভ্যালু হবে 1, যদি সেমি অ্যানুয়ালি হয় বছরে 2বার যদি হয় তাহলে m এর ভ্যালু হবে 2, যদি কোয়ার্টারলি হয় তাহলে m এর ভ্যালু হবে 4। এইভাবে যত নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার বাড়বে তত m এর ভ্যালু বাড়বে এবং পাওয়ার হয়ে যাবে m × n। এটা আমি গত ক্লাসে ডিটেল আলাপ করেছি, আপনারা গত ক্লাসের ভিডিওটা দেখে নেবেন। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশনটা করি, এখানে প্রেজেন্ট ভ্যালু আমরা বের করতে হবে ফিউচার ভ্যালু আফটার 3 ইয়ার্স, 3 মান্থস এমপিডিআর এর ক্ষেত্রে কি হচ্ছে। ওকে, এখানে তাহলে 1+i/m, আই মানে হচ্ছে 7%, রাইট, বা 0.07, যেটা আমরা এখান থেকে পেলাম 7% বা 0.07 ডিভাইড বাই 4। 4 কেন হলো, কারণ কোয়ার্টারলি কম্পাউন্ডিং, কোয়ার্টারলি কম্পাউন্ডিং মানে হচ্ছে 3 মাস পর পর। তার মানে একটা মার্চে হবে, আপনি যদি জানুয়ারি 1 তারিখে রাখেন তাহলে একটা মার্চে একবার আপনি টাকা পাবেন, এরপরে আবার মানে রিনিউয়াল হবে আর কি, এরপরে জুনে, এরপরে সেপ্টেম্বরে, এরপরে ডিসেম্বরে। তার মানে বছরে 4টা আপনার কম্পাউন্ডিং হবে। পাওয়ার হবে 4 × 3। 4 × 3 কেন হলো, 4 হচ্ছে গিয়া নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার, m এর ভ্যালু, আর n হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তাহলে 4 × 3 12। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি কয় টাকা পাচ্ছি, 1,23,143 টাকা বা 44 টাকার মতো। আচ্ছা, এরপরে 6 মান্থস ফিউচার ভ্যালু আফটার 3 ইয়ার্স, 6 মান্থস এমটিডিআর, 6 মাস, তাহলে 6 মান্থ মানে বছরে 2বার, তাহলে m এর ভ্যালু কত হবে, m এর ভ্যালু হবে 2, রাইট। তাহলে এখানে এখানে রেটটা কিন্তু আবার বেশি, আগে ছিল 7%, এখন হয়ে যাবে 7.5, রাইট, যেটা আমরা এখানে দেখিয়েছি 7.5। সো 7.075 ডিভাইড বাই 2, পাওয়ার 2 × 3। 2 কোত্থেকে আসলো, 2 হলো নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার, আর 3 হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তাহলে এখানে আমরা পেলাম 1,24,714 বা 15 টাকা। আর এটা হচ্ছে ইয়ারলি কম্পাউন্ডিং। ওকে, ফিউচার ভ্যালু আফটার 3 ইয়ার্স, মানে 1 ইয়ার এমটিডিআর, তাহলে প্রতি বছর বছর এটা রিনিউ হবে। তাহলে এটা রেট কত, এটা রেট হচ্ছে 7.75। তার মানে আমরা যদি এটাকে এভাবে লিখতে পারি 0.0775 ডিভাইডেড বাই 1। 1 কেন হলো, কারণ বছরে একবারই কম্পাউন্ডিং হচ্ছে, আর 1 × 3, 3 মানে নাম্বার অফ ইয়ার্স। তাহলে এখানে আমরা পেলাম 1,25,098। সো এখন আপনাকে বিভিন্ন অল্টারনেটিভে এটা বের করতে বলা হলো, আপনি বের করলেন। ওকে, সেকেন্ড যেটা সেটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করার জন্য আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। সো ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের যে ফর্মুলা সেটা আমরা গত ক্লাসে আলাপ করেছি। ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা হচ্ছে আপনার কোয়ার্টারলির ক্ষেত্রে 1 ইফেক্টিভ অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইকুয়াল টু 1+i/m পাওয়ার m-1। দিস ইজ হাউ উই ক্যালকুলেট দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে এই ফর্মুলা যদি আমরা ফেলে দেই, কোয়ার্টারলি যেটা সেটা হচ্ছে 1+i, i এর ভ্যালু মানে হচ্ছে আমার 7%, রাইট। সো ডিভাইড বাই 4, 4 মানে নাম্বার অফ কম্পাউন্ডিং ইন ইয়ার, পাওয়ার 4, ফর্মুলার 4। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো 7.19। তার মানে যদিও এটা
7% বলা হয়েছে 3 মাস পর পর প্রফিটটা ট্রান্সফার হওয়ার কারণে ওইটাই যেহেতু আবার প্রিন্সিপালে কনভার্ট হয়ে যাচ্ছে, এই জন্য আপনি ইফেক্টিভলি পাচ্ছেন আসলে 7.19%। আর সেমি অ্যানুয়ালের ক্ষেত্রে 1+i/m, এম মানে এখানে আই এর রেটটা আবার বেড়ে গেছে 0.75, মানে হচ্ছে 7.5%, 7.5% বাই 2, যেহেতু কোয়ার্টারলি কম্পাউন্ডিং পাওয়ার এটা হচ্ছে সূত্রের, তাহলে আমি রেট পাচ্ছি কত 7.64। অর্থাৎ যদিও আপনি রেট পাচ্ছেন মানে নমিনাল রেট 7.5%, কিন্তু ইফেক্টিভলি ওই যে বছরে 2বার কম্পাউন্ডিং হওয়ার কারণে আপনি ইফেক্টিভলি রেট পাচ্ছেন হচ্ছে 7.64। এবং ফাইনালি যেটা ইয়ারলি, সেটা ইয়ারলির ক্ষেত্রে আমি আগেও বলেছি গত ক্লাসে, ইয়ারলির ক্ষেত্রে নমিনাল রেট এবং ইফেক্টিভ রেট একই থাকে। আই রিপিট, ইয়ারলির ক্ষেত্রে নমিনাল রেট এবং ইফেক্টিভ রেটটা একই থাকে, কারণ এখানে কম্পাউন্ডটা বছরে একবারে হয় এবং নমিনালের ক্ষেত্রে একবার হয়, ইফেক্টিভের ক্ষেত্রে একই হয়, এজন্য ইট গিভস দ্য সেম রেজাল্ট। তাহলে এখন হুইচ অল্টারনেটিভ ইউ ওয়ান্ট টু চুজ, এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা দেখব কোনটার আসলে ইফেক্টিভ অ্যানুয়াল ইন্টারেস্ট রেটটা বেশি। তাহলে আমরা দেখছি 3 মান্থসের এটা ইফেক্টিভ রেট হচ্ছে 7.19, সেমি অ্যানুয়ালের ক্ষেত্রে 7.64, আর অ্যানুয়ালের ক্ষেত্রে হচ্ছে 7.75। তাহলে ডেফিনেটলি এই প্রপোজিশনে আমরা অবশ্যই ওই মানে থার্ড প্রোডাক্টটাই চুজ করব, অর্থাৎ 7.75% যেটা আমাকে দিচ্ছে ইয়ারলি, ইয়ারলি যদি আমি এমপিডিআর রাখি সেটা আমার ইফেক্টিভ প্রফিটটা বেশি। সো এখানেই মনে হয় আমরা থামি একটু ফর এ ব্রেক, দেন উইল গো ফর নেক্সট ওয়ান ইনশাআল্লাহ। এখানে কোনো কোশ্চেন থাকলে দ্রুত করে ফেলেন আমাকে, কোনো কোশ্চেন থাকলে দ্রুত করে ফেলেন, আমরা ব্রেকে যাব। ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি, আমাদের বেশ কিছু কোশ্চেন আছে ইয়ার, আমরা গত 4 বছরের কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি দ্রুত। সালাম আলাইকুম স্যার। বুঝলাম জি। স্যার আবু তালেব জি। প্রশ্নটা একটু ওই যে আপনার আপনার ভিডিওগুলো স্যার আমরা তো কিভাবে পাবো স্যার? সেটা আজকে আইবিটিআর যখন এর সাথে যোগাযোগ করেন, এটা নিয়ে তো একাধিকবার বলেছি। আপনি আইবিটিআর কে মেল দিবেন, আপনাকে মেইলের লিংক দিয়ে দিবে, ওখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। আইবিটিআর তো বলেছে ওদেরকে মেল দিলে ওরা অ্যাক্সেস পাবে, এবং অনেকেই পেয়েছে। আপনি একটু যারা পেয়েছে তাদের সাথে যোগাযোগ করেন। জি স্যার, জি স্যার। ওকে 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 জি। আসসালামু আলাইকুম স্যার, মনিরুল বলছিলাম স্যার। জি জি মনিরুল জি। স্যার একটু জি জাস্ট এক লাইনে জানতে চাই, নমিনাল রেট আর হচ্ছে ইফেক্টিভ রেট, এটা এটার মধ্যে একটু ডিফার স্যার, কি জন্য এটা? নমিনাল রেটটা হচ্ছে যেটা ডিক্লেয়ার্ড রেট, এটাকে আমরা নমিনাল রেট বলি। যেটা ডিক্লেয়ার্ড রেট, যেমন এখানে ডিক্লেয়ার দিচ্ছে না, এগুলো হচ্ছে নমিনাল রেট, যেগুলো আপনাকে বলে দিবে যে 7% রেট 3 মান্থস, তাহলে এটা নমিনাল রেট। 7.5% 6 মান্থসের এমটিডিআর, অথবা 7.75% 1 ইয়ার, এগুলো হচ্ছে নমিনাল রেট। আর দিজ আর দ্য ইফেক্টিভ রেট, মানে অ্যাকচুয়াল রেটটা ইনহারেন্টলি কত আছে সেটা হচ্ছে ইফেক্টিভ রেট, আর নমিনাল রেটটা হচ্ছে ডিক্লেয়ার্ড রেট। ওকে, দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। প্রবাবলি ইউ গট ইউর আনসার। ওকে ওকে। ওকে জি, আর কেউ আছেন? আমরা একটু ব্রেকে যাব ইনশাআল্লাহ। কোনো কোশ্চেন না থাকলে আমরা আমরা শেষ করি, দেখি চ্যাট বক্সে কোনো আর কোশ্চেন আছে আমাদের কিনা। ম্যাথ কতর মধ্যে থাকতে পারে, মানে কত মার্কস ম্যাথ আনসার? এটা এটা ডিপেন্ড করে, এটা সরাসরি তো ওরকম ম্যাথ থাকে না। মনে করেন এ একটা কোশ্চেন থাকলো, বি আর সি ম্যাথ থাকলো, অথবা এ বি সি থাকলো, এ আর বি ছোট ছোট দুইটা থিওরির মতো থাকলো, সি থাকলো ম্যাথে। তবে ম্যাথে মোটামুটি এক একটা কোশ্চেনে যেহেতু 20 মার্ক, মোটামুটি 14, 12 থেকে 14 মার্কসই ম্যাথের থাকে নর্মালি, 12 থেকে 14 মার্কস। আর আমি, আপনি মনে হয় আমার প্রথম ক্লাসটা করেছেন কিনা জানি না, ওখানে কিন্তু আমি কোশ্চেন প্যাটার্ন নিয়ে ডিটেল আলাপ করেছি, ওটা একটু স্যার দেখে নিন। আমি করিনি, আমি আচ্ছা ভিডিও তাহলে আপনি লিংক। আমার ভিডিওটা একটু দেখে নেবেন, ওখানে আমরা কোশ্চেন প্যাটার্ন নিয়ে ডিটেল কথা বলেছি প্রথম ক্লাসে। হ্যাঁ, ওটা ওকে, আপনি থ্যাংক একটু ইউ। দেখে নেবেন। জি আসসালামু ওকে, আলাইকুম। আসসালামু আলাইকুম। তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে আমরা একটু ব্রেকে যাই, উইল স্টার্ট ফার্দার। স্যার প্লিজ স্যার, জি জি মনির, জি। বলছিলাম যে একটা প্রশ্নে দেখেছি যে ইনভেস্টমেন্ট ক্লায়েন্ট তিনি কার ইনভেস্টমেন্ট নিয়েছে 20 মান্থ। স্যার এখানে মান্থ আসলে একটু জটিলতায় পড়ে যায় স্যার। আচ্ছা, মান্থ আসলে আমি বলি, মান্থ আসলে আপনি যেভাবে সলিউশনটা করবেন সেটা হচ্ছে ওই যে যত জায়গায় আই আছে, আই মানে হচ্ছে ইন্টারেস্ট বা প্রফিট রেট, তত জায়গায় মান মান দিয়ে অ্যাডজাস্ট করবেন। অর্থাৎ যদি যদি এটা সেমি অ্যানুয়ালি হয়, বছরে 2বার হয়, তাহলে আই বাই এম হবে, পাওয়ার হবে এম এন।
ওকে, মনে করেন 5 বছর, তাহলে বছরে 2 বার হলে 5 × 2 10 হয়ে যাবে। আর যদি কোয়ার্টারলি হয় তাহলে বছরে 4 বার, যত জায়গায় আই আছে I/4 পাওয়ারের ক্ষেত্রে n × 4 হয়ে যাবে, যত ইয়ার × 4। আর যদি মনে করেন মান্থলি হয়, আপনি বোধহয় একটা মান্থলি প্রবলেমের কথাই বলছেন, তাহলে মান্থলি মানে হচ্ছে বছরে 12 বার, তাহলে যত জায়গায় আই আছে I/12 এবং পাওয়ারও × 12 হয়ে যাবে। এইভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো করে থাকি। তবে পরীক্ষায় এত জটিলতা হয়তো আমরা যাব না, আমরা চেষ্টা করব খুব কিভাবে আপনাদেরকে সহজে এটাকে দিতে পারি আর কি। আমরা এটাই আশা করতেছি, এবার আশা করি ইনশাল্লাহ ঠিক আছে, হ্যাঁ, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। একটু প্র্যাকটিস করবেন আর কি বেশি করে। তাও যে কোনো কিছুর জন্য রেডি থাকা উচিত, এই জন্যই আমি বললাম যে যদি মান্থলি হয় এভাবে অ্যাডজাস্ট করবেন, কোয়ার্টারলি হলে মান্থলি হলে আইকে 4 দিয়ে ভাগ দিবেন, পাওয়ার দিবেন 12, যদি কোয়ার্টারলি হয় তাহলে 4 দিয়ে ভাগ দিবেন, 4 দিয়ে গুণ দিবেন, মানে ক্যাশ পাওয়ার। বাজেট দিয়ে দিয়েন স্যার, এবার হ্যাঁ, ক্যাশ বাজেটটা দিয়ে দিয়েন স্যার। আচ্ছা, না কোশ্চেন নিয়ে তো এখন আলাপ করা যাবে না, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে? আমরা একটু শেষে দেখে বলবো স্যার এই বিষয়ে। জি। আর কোনো কোশ্চেন না থাকলে আমরা একটু ব্রেকে যাই, উইল স্টার্ট জি এট স্যার, জি স্যার, জি স্যার, ব্রেক করে আসি। জি স্যার, জি স্যার। আমরা আমরা 11টা 5-এ শুরু করবো, এখন বোধহয় 10টা 50 না? জি স্যার, জি স্যার, 11টা 5-এ শুরু করবো ইনশাল্লাহ আমরা। জি, ইনশাআল্লাহ, জি স্যার। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনটা বোধহয় আপনাদের কাছে ভিজিবল হচ্ছে, রাইট? ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Yes, sir. আপনারা মিউট করেন প্লিজ। ওকে, তো আমরা একটু এখানে মোট 5টা 1 2 3 4 6টা অঙ্ক আসছে। আপনারা জানেন যে মোটামুটি 6টাই অঙ্ক থাকে, আর 2টা তো থিওরি থাকে, যেটা আমরা প্রথম ক্লাসে আলাপ করেছিলাম কোশ্চেন প্যাটার্নে। সো সো এখানে যে প্রথম প্রবলেমটা 2022 সালে যে ইয়েটা ছিল, 22-এর মেতে যে প্রবলেমটা ছিল সেটা ব্রেক ইভেন থেকে একটা অঙ্ক আসছে, রেশিও অ্যানালাইসিস থেকে একটা, অ্যাবজর্পশন এবং ভ্যারিয়েবল কস্টিং থেকে একটা, অ্যানুইটি থেকে একটা, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল থেকে একটা, এবং ক্যাপিটাল বাজেটিং। এই ছিল মোটামুটি ভাবে যে ম্যাথগুলো এসেছিল 2022-এর মেতে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, সো ব্রেক ইভেন থেকে যে ম্যাথটা এসেছিল সেটা যদি আমরা একটু দেখি। প্রবলেম 1, এ কোম্পানি প্রডিউসেস অ্যান্ড সেলস মোবাইল সেটস। কোম্পানি, আপনারা যদি মিউট না করেন আমি তো ক্লাস নিতে পারবো না ভাই এইভাবে। কিছুক্ষণ সেন্ট্রালি মিউট করে রাখি তাহলে। সেন্ট্রালে মিউট করে দেন। জি আমি স্যার, তো মিউট করতেছি, হচ্ছে না কেন এটা? এখান থেকে করে দিয়েছি স্যার, পোস্ট থেকে। হ্যাঁ, এখন হয়েছে, দেখেন তো। জি স্যার, এখন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমিও করে দিচ্ছি সেন্ট্রালে মিউট, কারণ আসলে ওকে। সো যেটা নিয়ে আমরা আলোচনাটা শুরু করছি, এই কোম্পানি প্রডিউসেস এন্ড সেল মোবাইল সেট, একটা মোবাইল কোম্পানি যারা মোবাইল প্রডিউস করে এবং সেল করে, এবং সেলিং প্রাইস এবং ভ্যারিয়েবল কস্ট আর 8,000 and 6,000 রেসপেক্টিভলি। অর্থাৎ তারা ভ্যারিয়েবল কস্ট হচ্ছে মোবাইল সেটের 6,000 টাকা এবং সেল করে তারা হলো 8,000 টাকা, আর ফিক্সড কস্ট পার ইয়ার হচ্ছে 3,60,000 টাকা। ওকে, সো দ্য কোম্পানি বিলংস টু 40% ট্যাক্স ব্র্যাকেট, অর্থাৎ তাকে কর্পোরেট ট্যাক্স দিতে হয় 40%, এটাকে আমরা ট্যাক্স ব্র্যাকেট বলে থাকি, এর আগেও বলেছি। সো এখন আপনার কাছে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা হলো ইউ আর রিকোয়ার্ড টু ডিটারমাইন দ্য ব্রেক ইভেন সেলস ইন ইউনিট অ্যান্ড ভলিউম। আমি আগেই বলেছি পরীক্ষার সময়, পরীক্ষায় অনেক ক্ষেত্রে দুইটাই বের করতে বলা হয়, অনেক ক্ষেত্রে ভলিউম বের করতে বলে, অনেক ক্ষেত্রে ইউনিট বের করতে বলে ব্রেক ইভেন। সো আপনারা পরীক্ষায় যেভাবে কোশ্চেনে থাকে, কোশ্চেনের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আনসার করবেন। সো এখানে যেহেতু ব্রেক ইভেন ভলিউম এবং সেলস ইউনিট দুইটাই বের করতে বলা হয়েছে, তাহলে দুইটাই বের করবেন। তারপরে বলা হচ্ছে সেলস ভলিউম টু আর্ন এ প্রফিট অফ টাকা 6 লাখ বিফোর ট্যাক্স অ্যান্ড সেলস ভলিউম টু আর্ন এ প্রফিট অফ টাকা 4,50,000 আফটার ট্যাক্স। বিফোর ট্যাক্স এবং আফটার ট্যাক্সের একটা বিষয় আসছে, এটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা দিব, যে কখন বিফোর ট্যাক্স হলে আমি কিভাবে ট্রিটমেন্ট করব এবং আফটার ট্যাক্স হলে আমরা কিভাবে ট্রিটমেন্ট করে থাকি। সো
আমি আগেই বলেছি, যেটা আমি বেসিক নিয়ে যখন আলাপ করেছি তখন বলেছি, যদি ইউনিট বের করতে বলে তখন আমরা জানি যে, যেটা আমি এখানে দেখিয়েছি, যদি ইউনিট বের করতে বলে তখন আপনার ব্রেক ইভেন সেলস ইন ইউনিট ফিক্স কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট হিসেবে থাকবে। আর যখন ব্রেক ইভেন সেলস যদি ভলিউমে বের করতে হবে, ভলিউম মানে হচ্ছে টাকার অঙ্কে, তখন কিন্তু ফিক্স কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এই দুইটা বিষয় নিয়ে আমরা এর আগের ক্লাসেও বিস্তার আলাপ করেছি। অর্থাৎ যদি ইউনিটে বের করতে বলে তখন ফিক্স কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। ব্রেক ইভেন সেলস, সো ব্রেক ইভেন সেলস আমরা যেটা বের করলাম, ব্রেক ইভেন সেলস এটা হচ্ছে 180 পার ইউনিট। ভেরি ক্লিয়ার, এটা আমার মনে হয় খুব ব্যাখ্যার দরকার নাই, একদম সিম্পল ম্যাথ। এখন যখন আমাদের এই অঙ্কটাই ব্রেক ইভেন সেলস ভলিউম বের করতে বলা হবে, অর্থাৎ টাকার অঙ্কে ব্রেক ইভেন, তখন আমরা আগেই বলেছি যে ফিক্স কস্টকে আমরা ভাগ দিব কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে। সো কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর একটা ফর্মুলা আমরা বলেছি, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কিন্তু কন্ট্রিবিউশন পার ইউনিট, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ডিভাইডেড বাই সেলস পার ইউনিট, রাইট? সো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আগেই বের করেছি আমরা 2000, ডিভাইড বাই সেলস পার ইউনিট হচ্ছে 8000। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হচ্ছে, এটাকে ইউজ করে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্রেক ইভেন সেলস ভলিউম বের করব। অর্থাৎ এখানে আমার ফিক্সড কস্ট হচ্ছে 3,60,000, ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হচ্ছে 0.25। তার মানে টাকার অঙ্কে যদি আমাকে বের করতে বলা হয় সেটা হচ্ছে 44,40,000 টাকা আমার হচ্ছে ব্রেক ইভেন সেল। এটা পরীক্ষা দুইভাবেই থাকতে পারে, আর যদি আপনারা টাকার অঙ্কেও বের করতে পারেন অথবা ইউনিটে বের করতে পারেন। যদি কিছু বলা না থাকে, শুধু বলা থাকে যে break even বের করতে বলা হলো। If it is break even সেলস পার সেলস ইন ইউনিট, আর অথবা you can also calculate break even দুটাই আমরা অ্যাকসেপ্ট করে নিব। তবে নর্মালি পরীক্ষায় এগুলা দেয়া থাকে আর কি, আপনাকে স্পেসিফিক্যালি জানতে চাওয়া হয়। তাহলে এটা গেল প্রথম প্রবলেম। সেকেন্ড প্রবলেমে বলা হচ্ছে সাউন্ড জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ সেলস ভলিউম টু আর্ন এ প্রফিট অফ টাকা 66 লাখ বিফোর ট্যাক্স। তার মানে যেহেতু টাকার অঙ্কে বের করতে বলা হয়েছে, এজন্য আপনাকে ফিক্সড কস্টের সাথে অ্যাড করতে হবে ডিজায়ার্ড প্রফিট। ডিজায়ার্ড প্রফিটটা ডাইরেক্টলি প্রফিট বিফোর ট্যাক্সটাই আপনি নেবেন, আর ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, যেটা আমি আগেই বের করেছি, এই যে 0.25 বা 25%। তাহলে আমার ফিক্সড কস্ট কত? 3,60,000, প্লাস আমার ডিজায়ার্ড প্রফিট কত, প্রফিট বিফোর ট্যাক্স যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে 6,00,000 টাকা ডিভাইড বাই 0.25। তার মানে আপনাকে 38,40,000 টাকা যদি আপনি সেল করেন, তাহলে আপনি 6,00,000 টাকা প্রফিট বিফোর ট্যাক্স করতে পারবেন। ওকে, এখন ঝামেলাটা হয় যখন এটা প্রফিট আফটার ট্যাক্স বলা থাকে, যে আপনি প্রফিট আফটার ট্যাক্স করতে হবে, আপনাকে বলা হলো যে 4,50,000 টাকা আফটার ট্যাক্স প্রফিট করতে হবে। সেক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্টমেন্ট আপনাকে করতে হবে। কি সেটা? আগের ফর্মুলার মতোই ফিক্সড কস্টটা আগের মতোই আছে, প্রফিট আফটার ট্যাক্স, প্রফিট আগে ছিল প্রফিট বিফোর ট্যাক্সটাকে শুধু আমরা অ্যাড করতাম, এখন প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট, ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। কেন এই ডিভাইডটা আমরা করছি? অর্থাৎ আমি এটাকে বিফোর ট্যাক্সে কনভার্ট করে নিচ্ছি। তার মানে 4,00,000 টাকা, যেটা 4,50,000 টাকা যেটা
আমার প্রফিট বিফোর আফটার ট্যাক্স, সেটা আসলে প্রফিট বিফোর ট্যাক্স হবে 7,50,000। কিভাবে বের করলাম? বের করলাম হলো 4,50,000 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। 1 মাইনাস ট্যাক্স রেট কত? যেহেতু আমার 40% ট্যাক্স ব্র্যাকেটে আমি আছি, তাহলে 1 মাইনাস ট্যাক্স রেট মানে 1 মাইনাস 0.4, তার মানে 0.6 দিয়ে ভাগ করবেন, অর্থাৎ 4,50,000 ডিভাইডেড বাই 0.6, তার মানে 7,50,000 টাকা হয়ে যাবে তখন আপনার বিফোর ট্যাক্স। অর্থাৎ যদি আফটার ট্যাক্স থাকে তাহলে সেটাকে আপনাকে বিফোর ট্যাক্সে কনভার্ট করে নিতে হবে। বিফোর ট্যাক্সে কনভার্ট করার জন্য আফটার ট্যাক্সের অ্যামাউন্টকে আপনি 1 মাইনাস ট্যাক্স রেট দিয়ে ডিভাইড করলে তখন সেটা বিফোর ট্যাক্স হয়ে যাবে। সো দিস ইজ হাউ উই ক্যালকুলেট দ্য মানে অ্যামাউন্ট, যে 7,50,000 যেটা বিফোর ট্যাক্স আমি বের করে নিলাম। তাহলে ফিক্স কস্ট হলো 3,60,000 প্লাস 7,50,000 হচ্ছে আমার বিফোর ট্যাক্স প্রফিট, মানে আফটার ট্যাক্সকে আমি বিফোর ট্যাক্সে কনভার্ট করলাম, ডিভাইডেড বাই আগের মতোই আমার কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তার মানে যদি আমাকে 4,50,000 টাকা যদি আমাকে আফটার ট্যাক্স প্রফিট করতে হয়, সেক্ষেত্রে আমাকে আসলে বিক্রি করতে হবে বা সেলস করতে হবে 44,40,000 টাকা। ওকে, ইজ ইট ক্লিয়ার? মানে এখানে ঝামেলা নতুন জিনিস একটাই আমরা শিখলাম, সেটা হচ্ছে বিফোর ট্যাক্সের ক্ষেত্রে ডাইরেক্টলি ফিক্সড কস্টের সাথে আপনি ডিজায়ার্ড প্রফিটটা অ্যাড করবেন, আর যদি আফটার ট্যাক্স দেওয়া থাকে তাহলে সেটাকে আপনি 1 মাইনাস ট্যাক্স রেট দিয়ে ভাগ দিয়ে বিফোর ট্যাক্সে কনভার্ট করবেন, কনভার্ট করে আপনি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে ভাগ দিবেন। ওকে, সো এইটুকুই হচ্ছে মূলত পার্থক্যের জায়গা যেটা আমরা অ্যাড্রেস করে থাকি। ওকে, সো পরীক্ষায় ম্যাক্সিমাম যদি কঠিন হয় তাহলে এই বিফোর এবং আফটার ট্যাক্সের এই ঝামেলাটা থাকতে পারে। আর এই ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে খুব জটিল কিছু আসলে আসার সম্ভাবনা নাই বা সুযোগও নাই। ক্লিয়ার? আমরা সামনের দিকে আগাই, রাইট? যদি কারো কোশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে কোশ্চেন করতে পারেন, যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে, ফার্দার যদি কোনো ব্যাখ্যার দরকার হয়। আদারওয়াইজ আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, ওকে, সো উই ক্যান মুভ ফরওয়ার্ড, আই থিঙ্ক উই ক্যান মুভ ফরওয়ার্ড। সেকেন্ড যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস। এটা হচ্ছে কিছু মিসিং ফিগার দেওয়া হয়েছিল মে 2022-এ। মিসিং ফিগার যেমন কোম্পানি এ, কোম্পানি কোম্পানি এক্স, কোম্পানি ওয়াই, কোম্পানি জেড, তিনটা কোম্পানির কিছু ডাটা দেওয়া ছিল, সেলস, নেট ইনকাম, টোটাল অ্যাসেট টার্নওভার, প্রফিট মার্জিন এবং রিটার্ন অন অ্যাসেট। এখানে দেখেন কি কোম্পানি এক্স এর ক্ষেত্রে এই তিনটা মিসিং ছিল, অর্থাৎ টোটাল অ্যাসেট টার্নওভার মিসিং ছিল, প্রফিট মার্জিন মিসিং ছিল এবং রিটার্ন অন অ্যাসেট মিসিং ছিল। কোম্পানি বির ক্ষেত্রে সেলস মিসিং ছিল, টোটাল অ্যাসেট মিসিং ছিল আর টোটাল অ্যাসেট টার্নওভার মিসিং ছিল। আর কোম্পানি জেড এর ক্ষেত্রে সেলস মিসিং ছিল, নেট ইনকাম মিসিং ছিল আর হচ্ছে রিটার্ন অন অ্যাসেট মিসিং ছিল। তাহলে আমরা যে ফর্মুলাগুলো আছে, রেশিও অ্যানালিসিস যে ফর্মুলাগুলো আমরা শিখে আসছিলাম, এগুলাকে অ্যাপ্লাই করলে আমরা মিসিং ফিগারটা বের করতে পারবো। খুব সংক্ষেপে যদি আমি দেখাই, যেমন মনে করেন এখানে সেলস কোম্পানি এক্স এর দেয়া ছিল কিন্তু ওয়াই এর দেয়া ছিল না, তাহলে ওয়াই এরও দেয়া ছিল না এবং জেড এরও দেয়া ছিল না। তাহলে আমরা সেলসটা কিভাবে কি দেয়া আছে সেটার উপর থেকে আমাকে বের করতে হবে। তাহলে ওয়াইতে যেহেতু সেলস এর ফিগারটা নাই, তাহলে কি দেয়া আছে সেগুলোর থেকে আমাকে ফর্মুলাটা ডিরাইভ করতে হবে। তাহলে আমি একটু খোঁজ করি ওয়াই এর ক্ষেত্রে। যেমন মনে করেন ওয়াইতে দেয়া আছে নেট ইনকাম দেয়া আছে, নেট ইনকাম মানে নেট প্রফিট আফটার ট্যাক্স দেয়া আছে, তাহলে এটা একটা ক্লু আমার জন্য। আর কি দেয়া আছে? আর দেয়া আছে হলো আপনার প্রফিট মার্জিন দেয়া আছে, রাইট? প্রফিট মার্জিন দেয়া আছে আর রিটার্ন অন অ্যাসেট দেয়া আছে। তাহলে আমরা কিন্তু সেলসটাকে ডেরাইভ করতে পারি কিভাবে? নেট ইনকাম ডিভাইডেড বাই প্রফিট মার্জিন। অর্থাৎ আমার নেট ইনকাম যেহেতু এখানে দেয়া আছে, নেট ইনকাম 30,000 টাকা যেহেতু দেয়া আছে, আমি এটাকে যদি প্রফিট, আমার যদি বটম লাইন যে প্রফিট মার্জিন যেটা আমি জেনারেট করলাম তা দিয়ে যদি আমি ভাগ দিই, তাহলে কিন্তু আমার সেলস জেনারেট করবে। অর্থাৎ এটা আমাকে ব্যাক ক্যালকুলেট করতে হবে। তাহলে সেলস ইকুয়াল টু আমরা বলতে চাচ্ছি নেট ইনকাম ডিভাইডেড বাই প্রফিট মার্জিন। সেলস ইকুয়াল টু নেট ইনকাম ডিভাইড বাই প্রফিট মার্জিন। অথবা খুব সংক্ষেপে আমরা জানি যে নেট ইনকাম ইকুয়াল টু কি? নেট ইনকাম ইকুয়াল টু সেলস ইনটু প্রফিট মার্জিন। আপনার সেলস হচ্ছে 100 টাকা আর প্রফিট মার্জিন মনে করেন 10 টাকা, 10%, তাহলে আপনার নেট ইনকাম কত হবে? 10 টাকা।
সো এই 10 টাকাকে আমি কিন্তু ব্যাক ক্যালকুলেট করছি, যেটা আমি এখানে ফর্মুলা লিখেছি, নেট ইনকাম ডিভাইডেড বাই প্রফিট মার্জিন। তাহলে নেট ইনকাম 30,000 ডিভাইড বাই মার্জিন হচ্ছে 0.4%, 0.4 মানে 0.0040। তাহলে এটা দিয়ে আমরা কিন্তু সেলসটা জেনারেট করতে পারছি। তেমনি ভাবে জেড এর ক্ষেত্রেও আপনার এটা দেয়া নাই। জেড এর ক্ষেত্রে আমাকে অন্য ফর্মুলা ইউজ করতে হবে, কারণ জেড এর ক্ষেত্রে আমার কিন্তু নেট প্রফিট মার্জিনও দেয়া নাই, এখানে নেট ইনকামও দেয়া নাই। সরি, প্রফিট মার্জিন দেয়া আছে কিন্তু নেট ইনকাম নাই। তাহলে নেট ইনকাম থেকে আমি বের করতে পারবো না, তাহলে আমাকে অন্য ফর্মুলায় যেতে হবে। কোন ফর্মুলা সেটা? সেটা হচ্ছে টোটাল অ্যাসেট মাল্টিপ্লাইড বাই টোটাল অ্যাসেট টার্নওভার। অর্থাৎ অ্যাসেট গুলা কতবার টার্নওভার করে সেটা কিন্তু সেলস এর সাথে রিলেটেড। এই জন্য টোটাল অ্যাসেট টার্নওভার দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু আপনি সেলস পাবেন। ওকে, সো এটাই আমরা এখানে ক্যালকুলেট করলাম। টোটাল অ্যাসেট হচ্ছে 2,50,000 আর সেলস টার্নওভার হচ্ছে 0.4, তার মানে এখানে 1,00,000 টাকা সেল। আচ্ছা, এটা গেল একটা। এরপরে আসেন কোম্পানি এক্স এর আরেকটা ফিগার মিসিং ছিল, সেটা হচ্ছে টোটাল অ্যাসেট টার্নওভার। এটা খুব সিম্পল, টোটাল অ্যাসেট হচ্ছে সেলস ডিভাইড বাই টোটাল অ্যাসেট, তাহলে সেলসটা আমার আগেই বের করা আছে 5 লাখ, আর টোটাল অ্যাসেট এটাও দেয়া আছে 1 লাখ, তাহলে এটা 5 টাইমস আমরা বের করে ফেললাম। তারপরে কোম্পানি এক্স এর ক্ষেত্রে প্রফিট মার্জিন বের করতে বলা হয়েছে। প্রফিট মার্জিন আমরা জানি নেট ইনকাম ডিভাইড বাই সেল, তাহলে নেট ইনকাম দেয়া আছে আমার 25,000 ডিভাইড বাই সেলস হচ্ছে 5 লাখ, ওকে, যেটা দেয়া আছে, তার মানে 5%। তাহলে রিটার্ন অন অ্যাসেট, এটাও আমরা জানি নেট ইনকাম ডিভাইড বাই টোটাল অ্যাসেট, এটা হচ্ছে রিটার্ন অন অ্যাসেট, নেট ইনকাম ডিভাইড বাই টোটাল অ্যাসেট। তাহলে নেট ইনকাম কত? 25,000, এটা দেয়া আছে, আর টোটাল অ্যাসেট দেয়া আছে 1 লাখ, তার মানে 25%। তার মানে কোম্পানি এক্স নিয়ে খুব বেশি প্রবলেম নাই, এগুলো সবগুলাই আমরা দেখতে পেলাম, মোরলেস ইজি আছে। আর ওয়াই এর ক্ষেত্রে প্রথমটা আমরা বের করলাম, এরপরে টোটাল অ্যাসেট বের করতে বলা হয়েছে এখানে। টোটাল অ্যাসেট হচ্ছে নেট ইনকাম ডিভাইড বাই রিটার্ন অন অ্যাসেট। অর্থাৎ একটা ফর্মুলা থেকে অন্য একটা ফর্মুলা আমরা ডিরাইভ করতে হবে। যেহেতু কোম্পানি বির ক্ষেত্রে আপনার টোটাল অ্যাসেট দেয়া নাই, তো টোটাল অ্যাসেট মানে আমরা জানি যে নেট ইনকামকে যদি আমি রিটার্ন অন অ্যাসেট দিয়ে ভাগ দেই তাহলে আমার টোটাল অ্যাসেট বের হয়ে যাবে। তো নেট ইনকাম কত? নেট ইনকাম 30,000, যেটা গিভেন, আর টোটাল অ্যাসেট রেশিও এটা দেয়া আছে 2%, 2% মানে 0.02, তাহলে এটাও আমি পেয়ে গেলাম। তারপরে টোটাল অ্যাসেট টার্নওভার, এটা আগের ফর্মুলাই সেলস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। সেলস আমার আগেই দেয়া আছে, মানে আমি আগে বের করে নিয়েছিলাম, আর টোটাল অ্যাসেট আমরা আমরা 15 লাখ, এটা এটা আমরা ভাগ করে দিলে আমরা পেয়ে যাব। ওকে, এটা গেল, মানে যেটা আমরা আগেরটার থেকে বের করেছি। এরপরে কোম্পানি জেডের ক্ষেত্রে আমরা সেলসটা আগেই বের করলাম, নেট ইনকাম যেটা সেটা হচ্ছে সেলস ইন্টু প্রফিট মার্জিন। তাহলে সেলস হচ্ছে 1 লাখ, যেটা আমরা আগে বের করে নিলাম, মাল্টিপ্লাইড বাই 5% মানে 0.05, তাহলে 5,000, আর বাকিগুলা সবগুলা দেয়া আছে। সো এটা খুব জটিল মনে হতে পারে আপনাদের কাছে, আসলে তা না। আপনারা যদি ফর্মুলাগুলো জানেন তাহলে কিন্তু ইজিলি ইউ ক্যান ট্র্যাক ইট আউট। অর্থাৎ একটা ফর্মুলা থেকে অন্য একটা ফর্মুলা তখন আপনাকে ডিরাইভ করে বের করতে হবে। ইজ ইট ক্লিয়ার? অর্থাৎ রেশিও অ্যানালাইসিসের বেসিক ফর্মুলা থেকে অন্য একটা ফর্মুলা ডিরাইভ করে আপনাকে তখন বের করতে হবে মিসিং ফিগারটা। আপনারা একটু রেসপন্ড করেন যে এটা ঠিক আছে কিনা। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা সামনের দিকে এগোই। এরপরে থার্ড যে কোশ্চেনটা আসছে মেয়েতে, এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক, সেটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন আশা করি আমি। এরপরে প্র্যাকটিস করলে আপনারা যদি কোনো আমি আগেই বলেছি আমি কানেক্টেড থাকবো আপনাদের সাথে টিল দ্য ফাইনালাইজেশন অফ দ্য এক্সাম অথবা ফাইনাল ডেট অফ এক্সাম। সুতরাং আপনাদের কোনো সমস্যা আশা করি হবে না ইনশাল্লাহ। সো এগুলো প্র্যাকটিস করতে হবে আপনাদের, প্র্যাকটিস করে করে সমস্যা হলে আপনারা নিজেদের গ্রুপেও ডিসকাস করতে পারেন। আর যদি মনে করেন যে কোনো একটা স্পেসিফিক প্রবলেম আমাকে অ্যাটেনশন দিবেন, সেক্ষেত্রে আমাকে অ্যাটেনশন দিয়েও আপনারা জানতে চাইতে পারেন, তখন আমি এটা রেসপন্ড করবো ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এবং ভ্যারিয়েবল কস্টিং। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা এটা নিয়ে ডিটেইল আলাপ করেছি প্রথম যে আমাদের ক্লাস ছিল তার সেকেন্ড সেশনের ডিটেইল আমরা অ্যাবজর্পশন কস্টিং এবং ভ্যারিয়েবল কস্টিং নিয়ে আলাপ করেছি। তারপর আমি একটু জাস্ট টু মেক এ রিক্যাপ অফ দ্য হোল থিং। অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে যেটা হয় সেখানে ভ্যারিয়েবল কস্টগুলোকে কনসিডার করা হয় অ্যাজ ওয়েল অ্যাজ
ফ্যাক্টরি যে ওভারহেড আছে এই ওভারহেড গুলাকেও প্রপোর্শনেটলি অ্যালোকেট করা হয়। ফিক্সড যে ওভারহেড আছে এগুলোকেও প্রপোর্শনেটলি ওই প্রোডাক্ট কস্টিং এ অ্যালোকেট করা হয়। এটাকে আমরা বলি অ্যাবজর্পশন কস্টিং, অর্থাৎ ফিক্সড কস্ট গুলাকে অ্যাবজর্ব করে নেওয়া হয় হোয়াইল ক্যালকুলেটিং দ্য কস্টিং অফ এ পার্টিকুলার প্রোডাক্ট। অন দ্য কন্ট্রারি, আমরা ভ্যারিয়েবল কস্টিং এর ক্ষেত্রে আমরা বলেছি এখানে কস্টগুলাকে ফিক্সড কস্টগুলাকে অ্যাবজর্ব করা হয় না, অর্থাৎ এখানে শুধুমাত্র ভ্যারিয়েবল কস্টগুলোকে কনসিডার করা হয়, আর ফিক্সড কস্টগুলো আলাদাভাবে ফিক্সড হিসেবে রিপোর্টেড হয়। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাবজর্পশন কস্টিং এবং ভ্যারিয়েবল কস্টিং। এখন আসেন, এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, খুব সিম্পলিফাইড ওয়েতে এটা করা হয়েছে যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এখানে বলা হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ তারা প্রডিউস 2500 ইউনিট অফ সিলিং ফ্যান, 2500 ইউনিট সিলিং ফ্যান তারা প্রডিউস করেছে ডিউরিং 2021, আউট অফ হুইচ 2000 ইউনিটস ওয়্যার সোল্ড। এর মধ্যে 2000 ইউনিট তারা বিক্রি করেছে। তাহলে অবিকৃত কত আছে এটা বুঝতে পারতেছি আমরা, 2500 মাইনাস 2000, তার মানে 500 ইউনিট কিন্তু আমার ক্লোজিং ইনভেন্টরি থাকবে। এটা জাস্ট মাথায় রাখেন। আমার প্রডিউস করছি কত, আমি প্রডিউস করছি আমি 2500 ইউনিট, রাইট? 2500 ইউনিট আমি প্রডিউস করেছি, রাইট? আর আমি সেল করেছি 2000 ইউনিট, তার মানে এখান থেকে ক্লিয়ার যে আমার এখানে ক্লোজিং ইনভেন্টরি থাকবে 5000। তার মানে ক্লোজিং ইনভেন্টরি থাকা মানে এটা কস্টিং এ কিন্তু এফেক্ট করবে। আচ্ছা, পার ইউনিট কত করে সেল করেছে? 2500। আচ্ছা, ওকে, ফাইন। এখন কি বের করতে বলা হয়েছে আপনাকে? কস্ট অফ দ্য ফ্যানস প্রডিউসড বাই আলিফ কোম্পানি ওয়ার অ্যাজ ফলোজ। এখন আপনাকে কস্ট এস্টিমেট গুলো দেয়া আছে যে প্রোডাকশন গুলো করেছে এগুলোর কোন কোন খাতে কি খরচ, এই খরচগুলো এখানে ডিটেল আপনাদেরকে দেওয়ানো হয়েছে। কি কি খরচ? ডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে এখানে 7 লক্ষ টাকা, ওকে। ডাইরেক্ট লেবার হচ্ছে 5 লক্ষ টাকা। এখানে দুইটা মানে আপনার ফ্যাক্টরি ওভারহেড আছে, একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে ভ্যারিয়েবল, রাইট? এখানে আপনারা যদি দেখেন ফ্যাক্টরি ওভারহেড দুইটা, একটা হচ্ছে ফিক্সড হচ্ছে 1,50,000 আর ভ্যারিয়েবল হচ্ছে 1,25,000। তাহলে আমরা আগেই বলেছি যে আমরা যখন অ্যাবজর্পশন কস্টিং করব তখন এই ফিক্সডটাকেও আমরা ইনকর্পোরেট করব, কিন্তু আমরা যখন ভ্যারিয়েবল কস্টিং করব তখন কিন্তু আমরা এই ফিক্সড 1.5 লক্ষ টাকা প্রোডাক্ট প্রাইসিং এ কনসিডার করব না। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভ্যারিয়েবল কস্টিং। ওকে, সো এখন আমরা যদি দেখি আমরা এটা কিভাবে করি। এখন রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট, আচ্ছা, এখানে ফিক্সড মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স একটা বলা আছে 1 লক্ষ টাকা, যেটা আপনাকে দেখাইতে হবে, ফিক্সড মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এখন রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট বলা হচ্ছে অ্যান ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভ্যারিয়েবল কস্টিং। ভ্যারিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর আন্ডারে আপনাকে বলা হয়েছে যে ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করতে। তাহলে ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করলে আমরা কিভাবে করব? ডেফিনেটলি আমরা সেলস বা রেভিনিউ দিয়ে শুরু করব। তাহলে আমরা প্রথমে শুরু করি অ্যাবজর্পশন কস্টিং দিয়ে, ওকে। তাহলে এখানে দেখেন ইউনিট কস্ট অ্যামাউন্ট এভাবে আমরা দিয়েছি, বোধ ক্ষেত্রে ইউনিট কস্ট এবং অ্যামাউন্ট আমি দুইটা পাশাপাশি রেখেছি এজন্য যাতে ইজিলি ডিফারেন্সটা আমরা বুঝতে পারি অ্যাবজর্পশন কস্টিং এবং ভ্যারিয়েবল কস্টিং এর, এবং আমি দুইটা সাইমultaneously অর্থাৎ যুগপৎ ভাবে আলাপ করব। তাহলে দুইটার ক্ষেত্রেই কিন্তু সেল যেটা রেভিনিউ যেটা, যেহেতু 2000 ইউনিট সেল করেছে, আমরা আগেই বলেছি সেল করেছে 2000 ইউনিট, তাহলে 2000 মাল্টিপ্লাইড বাই কত করে বিক্রি করেছে? 2500। তাহলে 5 লাখ টাকা সেল অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রেও এবং ভ্যারিয়েবল কস্টিং এর ক্ষেত্রেও সেম। তাহলে এখানে কিন্তু অ্যাবজর্পশন কস্টিং এবং ভ্যারিয়েবল কস্টিং এর কোনো পার্থক্য নাই সেলস রেভিনিউর ক্ষেত্রে। এখন আসেন বিগিনিং ইনভেন্টরি দুইটার ক্ষেত্রে কোনোটাই নাই, কারণ এখানে বিগিনিং ইনভেন্টরির ব্যাপারে কিছু বলা নাই, কারণ বলা হয়েছে এই বছরে 2500 প্রডিউস করেছে এবং সেল করেছে 2000। কিছু ক্লোজিং ইনভেন্টরি আছে সেটা আমরা বের করলাম, 2500 মাইনাস 2500, কিন্তু কোনো বিগিনিং ইনভেন্টরি নেই, তাহলে বিগিনিং ইনভেন্টরি 0। আচ্ছা, এখন আসেন 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, ওকে। ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট এটা দুটার ক্ষেত্রে আমরা রাখলাম। কি কি আছে এখানে? 7 লক্ষ, শুধু এটুকু দেয়া আছে, তাই না? 7 লক্ষটা কোত্থেকে আসলো? 7 লক্ষটা আসতে হলো এই 2500 ইউনিট আমি প্রডিউস করেছি এই 280 টাকা করে, এটা আমরা বের করে নিয়েছি আর কি, জাস্ট আপনাদেরকে আলোচনার সুবিধার্থে আমি দেখালাম। এটা হয়তো এভাবে না দেখালেও হতো, যেহেতু ডাইরেক্টলি দেয়া আছে ম্যাটেরিয়াল কস্ট,
কিন্তু এটা আমরা বের করে নিয়েছি কেন সেটা বলবো, কারণ আমার ক্লোজিং ইনভেন্টরি কস্টটা বের করতে হবে। এই জন্য আমরা ইউনিট কস্টটা এখানে বের করে নিয়েছি। অর্থাৎ 7 লক্ষকে আমি ভাগ দিয়েছি কত দিয়ে? 2500 দিয়ে, 2500। হোয়াই? বিকজ আমি 2500 ইউনিটই এই বছর প্রডিউস করেছি। তাহলে আমার ইউনিট কস্ট কত? ইউনিট কস্ট হচ্ছে আমার 280 টাকা। সেম ফর ভ্যারিয়েবল কস্টিং, এখানেও কিন্তু 2500 করে, 280 টাকা পার ইউনিট, 7 লক্ষ টাকা। ফাইন, এটা ভ্যারিয়েবল, তাহলে এটা দুইটার ক্ষেত্রে আসতেছে। তারপরে ডাইরেক্ট লেবার, এটাও আপনারা দেখেন এখানেও কিন্তু 5 লক্ষ টাকা দেয়া আছে, তাহলে আমি এটাকে ইউনিট কস্টটা ক্যালকুলেট করে নিয়েছি। তাহলে 5 লক্ষ ডিভাইডেড বাই 2500, তার মানে আমার ইউনিট কস্ট কত? 200 টাকা আমার লেবার কস্ট গেল। আর ইউনিট কত? ইউনিট কত? 2500। তার মানে আমার এখানেও কিন্তু 5000। সেম অ্যাজ দিস ওয়ান ভ্যারিয়েবল কস্টিং, এখানে 2500 মাল্টিপ্লাইড বাই 200, 5 লাখ। ওকে, তার মানে আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবারের ক্ষেত্রে বোথ ভ্যারিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং গিভ দ্য সেম রেজাল্ট। তাহলে এখানে যেটা আমরা পেলাম, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা 2500 ইউনিটের জন্য আমার কত হচ্ছে? ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট এখানে 280 প্লাস 200, 480, এখানে 12 লাখ। এবং সেম অ্যাজ দিস ওয়ান, 2500 ইউনিটের জন্য আমার প্রতি ইউনিট 480 করে খরচ হচ্ছে, যেহেতু ভ্যারিয়েবল এটা চেঞ্জ। এই পর্যন্ত কিন্তু চেঞ্জ আছে, মানে দুটো একই। এরপরে আসেন ভ্যারিয়েবল ওভারহেড। ভ্যারিয়েবল ওভারহেড কত? ভ্যারিয়েবল ওভারহেড হচ্ছে 1,25,000। তাহলে এটাও কিন্তু দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তাহলে এখানে দেখেন, এটাকেও আমরা বের করে নিচ্ছি, 1,25,000 ডিভাইডেড বাই 25। তার মানে ভ্যারিয়েবল ওভারহেড কস্ট যেটা, সেটা কিন্তু আমরা পার ইউনিটে 50 টাকা। কিভাবে পেলাম? 1,25,000 ডিভাইডেড বাই 25,000, যেহেতু 25,000 ইউনিট আমি প্রডিউস করছি। তাহলে আমার 25,000 মাল্টিপ্লাইড বাই 50 টাকা পার ইউনিট, 1,25,000। সেম অ্যাজ দিস ওয়ান, 25,000 মাল্টিপ্লাইড বাই 50 ইন্টু 1,25,000। এই পর্যন্ত, এই 7 নাম্বার সিরিয়াল পর্যন্ত কিন্তু আপনার অ্যাবজর্পশন কস্টিং এবং ভ্যারিয়েবল কস্টিং গিভ দ্য সেম রেজাল্ট। ডিফারেন্সটা আসবে এরপরে, ডিফারেন্সটা কিন্তু এর পরবর্তীতে আমরা পাবো। কোনটা পাবো? যেটা আমি আগেই বলেছি, এই যেটা ফিক্সড কস্ট, ফিক্সড যে কস্টটা আছে, ফিক্সড কস্ট বলতে এটা ফ্যাক্টরি ওভারহেড অবশ্যই। এই ফিক্সড কস্টটাকে আমরা অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে অ্যালোকেট করব, কিন্তু ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে এটা অ্যালোকেট করব না। সো দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স। তাহলে এখানে দেখেন কিভাবে অ্যালোকেশনটা করছি। এই যে 1.5 লক্ষ টাকা আমার ফিক্সড ওভারহেড কস্ট হয়েছে, এটাকে আমি 2500 ইউনিট দিয়ে ভাগ দিলাম। কেন 2500 ইউনিট দিয়ে ভাগ দিলাম? আগেই বলেছি, যেহেতু 2500 ইউনিট আমি প্রডিউস করেছি। তাহলে আমার পার ইউনিট ফিক্সড কস্ট যেটা আমি অ্যালোকেট করেছি সেটা হলো 60 টাকা। হোয়ারএজ এখানে কিন্তু জিনিসটা নাই, তাই না? এখানে নাই কেন? কারণ আমরা ভ্যারিয়েবল কস্টিং এ এই ফিক্সড কস্টটা, ফিক্সড ওভারহেড কস্টটা অ্যালোকেট করি না। তাহলে এটা আমি অ্যালোকেট করে দিলাম 1.5 লক্ষ। ফাইন। তাহলে এখানে আমার অ্যাবজর্পশন কস্টিং এ কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল হলো 14,75,000, কিন্তু এখানে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল হলো 13,25,000। তাহলে বুঝতে পারলেন ডিফারেন্সটা কোন জায়গায় হলো? এখানে কিন্তু ডিফারেন্সটা হয়ে গেল, কারণ এখানে ভ্যারিয়েবল কস্টিং এর ক্ষেত্রে আমরা ফিক্সড কস্টটা অ্যালোকেট করি নাই, ফিক্সড ওভারহেড কস্টটা অ্যালোকেট করি নাই, ফ্যাক্টরি ওভারহেডটা, কিন্তু অ্যাবজর্পশন কস্টিং এ অ্যালোকেট করেছি, যার ফলে ডিফারেন্সটা তৈরি হয়েছে। এখন আসেন এন্ডিং ইনভেন্টরি ক্যালকুলেশন। কারণ আমার তো 500 ইউনিট রয়ে গেছে, তাহলে ওটাকে তো আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দিতে হবে আমার কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশনে। আপনারা জানেন যে কস্ট অফ গুডস সোল্ড যখন ক্যালকুলেট করা হয়, যত ইউনিট সেল হয় এই সেলের সাথে অ্যালাইন করে কিন্তু আমার কস্ট অফ গুডস সোল্ডটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে সেল যেহেতু আমি 2000 ইউনিটের জন্য করেছি, আমাকে কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেট করতে হবে 2000 ইউনিটের জন্য। কিন্তু এখানে যেটা আমরা পেলাম 14,75,000, বা এখানে 13,25,000, এটা কিন্তু আসলে 2500 ইউনিটের জন্য। এই জন্য যে 500 ইউনিট আমি অবিকৃত থেকে গেল ক্লোজিং ইনভেন্টরি, সেটাকে আমার বাদ দিতে হবে। ওকে, তাহলে এখন আসেন কিভাবে ক্যালকুলেট করি আমি। আচ্ছা, এই 500 ইউনিট হচ্ছে আমার ক্লোজিং ইনভেন্টরি। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে এই 500 ইউনিটের কস্ট আমাকে ক্যালকুলেট করতে হবে, রাইট? তাহলে কস্ট কত? যেহেতু আমার ইউনিট কস্ট আমি বের করলাম কিভাবে, 480, 480 এই দুইটার একই, প্লাস 50 ভ্যারিয়েবল, এটা 530 প্লাস হচ্ছে 60। তাহলে ওভারঅল আমার এখানে কিন্তু খরচ হচ্ছে কত?
এই প্রোডাক্ট কস্টিং এ 590 টাকা। সো 500 ইন্টু 590, এটা কিন্তু আমাকে ক্যালকুলেট করে, তাহলে আমার ক্লোজিং ইনভেন্টরি কস্ট হলো 2,50,000। কিন্তু ভ্যারিয়েবল কস্টিং এর ক্ষেত্রে আমাকে কিন্তু 500 মাল্টিপ্লাইড বাই 530 কনসিডার করছি। কেন? কারণ আমি এখানে 480 প্লাস হচ্ছে 50, আমি এখানে কিন্তু এই 60টা কিন্তু এখানে আমি ধরি নেই। কেন ধরি নেই? কারণ অ্যালোকেটেড যে ওভারহেড কস্ট, যেটা ফিক্সড ওভারহেড, সেটা ভ্যারিয়েবল কস্টিং এ কনসিডার করা হয় না। তাহলে এখানে বেসিক ডিফারেন্সের জায়গাটা এটাই হয়ে গেল। এখানে হয়ে গেল 590 আর এখানে হয়ে গেল 530। সরি, আগেরটা, এটা পরেরটা। এখানে আমার এন্ডিং ইনভেন্টরিতে 500 ইউনিটের কস্ট আমি হলো 590, আর এখানে এন্ডিং ইনভেন্টরি কস্ট হয়ে গেছে 530। তাহলে এখানে 2,65,000 আর এটা হচ্ছে 2,94,000। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কিভাবে আমরা ক্যালকুলেট করব? এখানে সেল রেফারেন্স দেয়া আছে 9 মাইনাস 10, অর্থাৎ 14,75,000 মাইনাস 2,95,000, 11,80,000। আর এখানে 13,25,000 মাইনাস 2,65,000 মানে হচ্ছে 10,60,000। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার এখন গ্রস মার্জিন। গ্রস মার্জিন কিভাবে বের করব? রেভিনিউ মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। রেভিনিউ কত? 5 লক্ষ, আর সরি 50 লক্ষ আর 11,80,000। তার মানে আমার গ্রস মার্জিন যেটা, সেটা হচ্ছে 38,20,000। আর এখানে 50 লক্ষ মাইনাস হচ্ছে আমার কত? আমার এটা হচ্ছে 10,60,000। তার মানে আমার এটাকে আমরা বলি কন্ট্রিবিউশন মার্জিন। ভ্যারিয়েবল কস্টিং এর ক্ষেত্রে এটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন, আর আর অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে আমরা এটাকে বলি গ্রস মার্জিন। ওকে, গ্রস প্রফিট বা গ্রস মার্জিন, এটা হলো বেসিক ডিফারেন্সের জায়গা। তাহলে ফিক্স কস্ট এখানে হলো 1 লক্ষ, আর এখানে কিন্তু ফিক্স কস্ট বেড়ে যাবে, রাইট? এখানে ফিক্স কস্ট কত হবে? এই যে 1.5 লক্ষ, 1.5 লক্ষটা কোত্থেকে আসলো? 1.5 লক্ষটা আসলো হলো এই যে যে ফিক্সড। ওকে, এটা কিন্তু আর এখানে আসবে না, কারণ এটা অলরেডি আমি এই 1.5 লক্ষ এখানে অলরেডি অ্যালোকেট করে দিয়েছি। অ্যাবজর্পশন কস্টিং এ আমি 1.5 লক্ষ অ্যালোকেট করেছি, এই জন্য এখানে আসবে না। কিন্তু ভ্যারিয়েবল কস্টিং এ আমি এই 1.5 লক্ষটাকে অ্যাড করলাম। কেন? কারণ এটা আমি আগে কনসিডার করিনি। সো প্লাস হচ্ছে 1 লাখ, যেটা এখানেও আছে, এটা যোগ করে 2,50,000। তাহলে এখানে আমি যেটা পেলাম, আমার ভ্যারিয়েবল কস্টিং এ আমার আমার অপারেটিং প্রফিট হচ্ছে 36,90,000, আর এখানে অপারেটিং কস্ট হচ্ছে 37,20,000। ওকে, সো দিস ইজ হাউ উই মেক দ্য ডিফারেন্স বিটুইন ভ্যারিয়েবল কস্টিং and অ্যাবজর্পশন কস্টিং। এখন আমরা যদি ডিফারেন্সটা একটু রিকনসাইল করি, পরীক্ষায় রিকনসিলিয়েশনটাও এসেছে। রিকনসিলিয়েশনটা ইজ ভেরি সিম্পল। রিকনসিলিয়েশন ক্ষেত্রে আমরা ওপেনিং অপারেটিং প্রফিট আন্ডার ভ্যারিয়েবল কস্টিং এটা দিয়ে শুরু করব রিকনসিলিয়েশনটা। ঠিক আছে, 36,90,000। আর ডিফারেন্স কি? ডিফারেন্স অফ এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি ডিফারেন্সের কারণে আসলে হয়েছে। সো এন্ডিং ইনভেন্টরি কত? এখানে ছিল 2,95,000, কোথেকে আসলো? 2,95,000, আর মাইনাস হচ্ছে 2,65,000। এই দুইটার ডিফারেন্সটাই আসলে হচ্ছে আমার প্রফিটের ডিফারেন্স। তাহলে দুইটার ডিফারেন্স কত? এই মাইনাস 30,000। তার মানে আমি যদি ভ্যারিয়েবল কস্টিং ধরে করি, আমি এখানে কিন্তু এই অ্যাবজর্পশন কস্টিং এর রেজাল্টটা পেয়ে যাব। সো এটা হচ্ছে রিকনসিলিয়েশন। সো দিস ইজ হাউ উই ক্যালকুলেট দ্য প্রবলেম অর সলভ দ্য প্রবলেম অফ ভ্যারিয়েবল কস্টিং এন্ড অ্যাবজর্পশন কস্টিং। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। একদম সিম্পলিফাইড ওয়েতে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি আর কি। কোনো কোশ্চেন থাকলে আপনারা চ্যাট বক্সে করেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে না? স্যার কেউ দেখা একজন যাচ্ছে স্যার। কেউ একজন বলছেন যে দেখা যাচ্ছে না, হয়তো তাহলে আপনার কোনো সমস্যা হয়তো আছে। সো আমার মনে হয় এটা এভাবে করতে পারেন, খুব জটিল না। শাহিন আহমেদ জি, আপনি দ্রুত কোশ্চেনটা করেন। হ্যাঁ, আমি আপনাকে সুযোগ দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি জি, ওয়ালাইকুম ওই আসসালাম। রিকনসিলিয়েশনের ব্যাপারটা আরেকটু বললে ভালো হতো স্যার, ক্লিয়ার হয় না আর কি। রিকনসিলিয়েশনটা ভেরি সিম্পল। আমরা এটা দিয়ে স্টার্ট করেছি, রাইট? অপারেটিং প্রফিট আন্ডার ভ্যারিয়েবল কস্টিং দিয়ে শুরু করলাম। জি স্যার। রিকনসিলিয়েশন হচ্ছে যে কোনো একটা দিয়ে শুরু করে আরেকটার পৌঁছানো, এটাকে আমরা বলি রিকনসিলিয়েশন। ওকে, অপারেটিং প্রফিট 36,60,000। তাহলে ডিফারেন্স বিটুইন এন্ডিং ইনভেন্টরি
এন্ডিং ইনভেন্টরির যে গ্যাপ, তাহলে এখানে ছিল 2,95,000, ওকে, জি মানে স্যার। অ্যাবজর্পশন কস্টিং এ, আর ভ্যারিয়েবল কস্টিং হচ্ছে 2,65,000, রাইট? এই জি দুইটার স্যার। ডিফারেন্স কত? এই যে -30,000 যে ডিফারেন্স, এটা বাদ দিলেই আমার পেয়ে যাব আমি এটা, এই যে 37,20,000। ওকে। ওকে, জি 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 স্যার। জি, মিউট করেন, হাতটা নামিয়ে ফেলেন। ওকে, আমার মনে হয় আমরা সামনের দিকে আগাই, একটু প্র্যাকটিস করতে হবে আর কি, হ্যাঁ, সমস্যা হবে না ইনশাআল্লাহ। 13 কলাম, কলাম নাম্বার 13। হ্যাঁ, ফিক্স কস্ট। আচ্ছা, ফিক্স কস্টের ক্ষেত্রে অ্যাবজর্পশনে আমরা 1,00,000 টাকাই লিখেছি। কেন লিখেছি? কারণ আমরা আগেই বলেছিলাম কি, একটু আমরা আগেই কি বলেছিলাম, ফিক্স কস্টের এখানে এই 1,50,000 টাকা অলরেডি কিন্তু এখানে অ্যালোকেট করা হয়েছে, তাই না? এখানে অ্যালোকেট করা হয়ে গেছে। এই জন্য যখন আলাদা ফিক্স কস্ট ক্যালকুলেট করা হয়, তখন শুধু এই 1,00,000 টাকাই আমরা ক্যালকুলেট করেছি। কোনটা? এই যে মার্কেটিং এর খরচটা, হ্যাঁ। আর এখানে ফিক্স কস্ট দুটো আসছে, কোনটা? 2.5 লাখ টাকা। কেন 2.5 লাখ টাকা আসলো? এখানে এই 1,00,000 টাকা হচ্ছে এই মার্কেটিং এক্সপেন্স, আর এখানে এই যে 1.5 লক্ষ টাকা, এটা হচ্ছে এই যে যে ফিক্স কস্টটা ওভারহেড আমি অ্যালোকেট করি নাই সেটা। প্রবাবলি ইউ গট ইউর আনসার। ইব্রাহিম খলিল, জি, আমি আপনাকে সুযোগ দিচ্ছি, হ্যাঁ, আপনি কথা বলতে পারেন, জি। ইব্রাহিম খলিল, জি। কস্টিং যেটা, ওটাতে ওই যে শেষে রিকনসিলিয়েশনে দেখা যাচ্ছে 30,000 মাইনাস করার জন্য বলা হয়েছে, কিন্তু আলটিমেটলি তো টোটাল প্লাস করা হয়েছে স্যার, একটু দেখবেন কিনা কোনটা কোনটা? রিকনসিলিয়েশনটা। না না, প্লাস মানে, হ্যাঁ, ও সরি, এটা প্লাস প্লাস, হ্যাঁ, এটা ওইটা মাইনাস দেখানো হচ্ছে, আসলে এটা প্লাসই হবে, হ্যাঁ। জি স্যার। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে, এটা আমি কারেকশন করে নিচ্ছি। মাইনাস, ওকে, থ্যাংক ইউ, হ্যাঁ, আমি কারেকশন করে নিলাম, আপনারা একটু কারেকশন করে নেবেন, জি। ওকে, জি, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা পরের দিকে আগাই, হ্যাঁ। এখানে অ্যাড না দিয়ে সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড বলি আর কি। ওকে, জি, ক্যালকুলেশন অফ বোথ ক্লোজিং ইনভেন্টরি, এটার ব্যাখ্যা আমি অনেক লম্বা সময় ধরে দিয়েছি, এরপরে আপনারা আমার ভিডিও দেখে নেবেন, এটা ডিটেল ব্যাখ্যা দেওয়া হয়েছে। ওকে, আমরা আগাই সামনের দিকে ইনশাল্লাহ। এরপরে না বুঝতে পারলে আপনারা একটু দেখে নেবেন আবার ফার্দার, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা পরের প্রবলেমটাতে যাই। এটা হচ্ছে একটা অ্যানুইটি প্রবলেম, এখানে কয়েকটা প্রবলেম আছে। ইউ আর ইউ হ্যাভ কারেন্টলি টাকা 1,00,000 ডিপোজিট টু ইসলামী ব্যাংক আন্ডার মুদারাবা ডিপোজিট রিসিপ্ট on auto renewal basis. You have been informed that the provisional rate of profit for 3 months MTDR is 6%, followed by 6.5% for 6 months and 6.7% for 12 months. এরকম একটা জাস্ট একটু আগে দেখিয়েছি, আমার মনে হয় এটা আর করার দরকার নাই। এখানে হোয়াট উড ইউ গেট এট দ্য এন্ড অফ 3 ইয়ার্স অন ইচ অল্টারনেটিভ, আগের মতোই সিম্পল, হ্যাঁ, আগের মতোই আমরা একটু আগে যেটা করেছি, অর্থাৎ আমরা এটাকে ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1+i/m, পাওয়ার হবে mn। এম মানে নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার, যখন কোয়ার্টারলি হবে তখন হবে 4, যখন সেমি অ্যানুয়ালি অর্থাৎ যখন 6 মাস পিরিয়ড হবে তখন হবে 2, আর যখন ইয়ারলি তখন হবে 1। আর
পাওয়ারের ক্ষেত্রেও আপনার নাম্বার অফ ইয়ার্স মাল্টিপ্লাইড বাই কোয়ার্টারের ক্ষেত্রে হবে 4, সেমি অ্যানুয়ালের ক্ষেত্রে বা যেগুলা 6 মাস পর হচ্ছে সেগুলোর ক্ষেত্রে হবে 2, আর ইয়ারলির ক্ষেত্রে হবে 1। তাহলে এই অঙ্কটা আমরা এর আগেও দেখেছি। আর ইফেক্টিভ রেটও বের করতে বলা হচ্ছে, সেম প্রবলেম, আসলে ফিগারগুলো শুধু জাস্ট ডিফারেন্ট, আর কোনো প্রবলেম নাই, অল আদার থিংস রিমেইন আনচেঞ্জড। সো ফিগারগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে ইফেক্টিভ অ্যানুয়াল ইন্টারেস্ট রেট কোয়ার্টারলির ক্ষেত্রে আই বাই এম, মানে আই মানে 0.06 ডিভাইড বাই 4 পাওয়ার 4 মাইনাস 1, তাহলে এটা হচ্ছে 6.14% ইফেক্টিভ অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। সেমি অ্যানুয়ালের ক্ষেত্রে আই বাই এম মানে হচ্ছে আই 0.065 ডিভাইড বাই 2, 2 মানে হচ্ছে সেমি অ্যানুয়াল, পাওয়ার হচ্ছে 2, এম এর ভ্যালু -1, তার মানে 6.61। যদিও নমিনাল রেট ছিল 6.5, কিন্তু ইফেক্টিভ হয়েছে 6.61। আর এটা ছিল নমিনাল ছিল কত 6, এটা ইফেক্টিভ হচ্ছে 6.14। আর ইয়ারলিতে এটা ছিল 6.7, এটা 6.7ই হবে, যেটা আমি আগেই বলেছি। ইয়ারলির ক্ষেত্রে কিন্তু নমিনাল ইন্টারেস্ট রেট এবং ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা বা ইফেক্টিভ প্রফিট রেটটা একই থাকবে, কারণ এখানে কম্পাউন্ডিংটা বছরে একবারই হয়। নমিনালের ক্ষেত্রে বছরে একবার হয়, আপনার ইয়ার ক্ষেত্রেও বছরে একবার হয়। সো এটা আমার মনে হয় বুঝতে পেরেছেন আপনারা, এটা ডিটেল আমরা আলাপ করেছি। বি নাম্বার কোশ্চেনে যেটা এসেছে, এটা এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। মিস্টার চৌধুরী প্লান্স টু পারচেজ এ মেশিন ভ্যালুইং 70 lakh, availing investment under SPSA mood for 5 years at the ratio of client to bank 80-20, অর্থাৎ ক্লায়েন্ট দিবে 80%, ব্যাংক দিবে 20%। ওকে ওকে, ক্লায়েন্ট দিবে 80%, ব্যাংক দিবে 20%। মান্থলি ইনস্টলমেন্ট বেসিস উইথ T0, T1 T0 নিয়ে অনেকের কনফিউশন আছে, এটা আমি ক্লিয়ার করব এই প্রবলেমের মাধ্যমে। দ্য রেট অফ রিটার্ন ইজ 9% পার অ্যানাম, রেট অফ রিটার্ন হচ্ছে 9% পার অ্যানাম, অর্থাৎ এখানে আপনাকে রিটার্ন দিবে 9% রেটে। আচ্ছা, এখন আসেন, উই আর গিভেন কি কি দেয়া আছে। কস্ট অফ মেশিন দেয়া আছে 75 লাখ, এসপিএসএম পিরিয়ড দেয়া আছে 5 বছর, অর্থাৎ যে বিনিয়োগটা ব্যাংক দিবে। আর ক্লায়েন্ট টু ব্যাংক রেশিও, ক্লায়েন্ট টু ব্যাংক রেশিও 80-20, তার মানে ক্লায়েন্ট দিবে 80% টাকা, ব্যাংক দিবে 20% টাকা, অর্থাৎ যে টাকাটা ব্যাংক দিবে ওই টাকাটাই কিন্তু এসপিএসএম ক্রিয়েট হবে। তাহলে এসপিএসএম ইনভেস্টমেন্ট কত হবে সেটা আমরা বের করি। 75 লাখের 20% আমার এসপিএসএম ক্রিয়েট হবে, তার মানে 15 লাখ টাকা এসপিএসএম ক্রিয়েট হবে, রাইট? তাহলে যে টাকাটা ক্লায়েন্ট দিয়ে দিয়েছে ওটা নিয়ে কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই, রাইট? যে টাকাটা ক্লায়েন্ট দিয়ে দিয়েছে সেটা নিয়ে কোনো প্রবলেম নাই, যে টাকাটা ব্যাংক দিবে সেটা নিয়ে আমাদের আসলে ক্যালকুলেশনটা করতে হবে। সো ব্যাংক যে 15 লাখ টাকা দিলেও সেটাই এসপিএসএম বিনিয়োগ হবে, এবং সেটা কত বছর খাটবে? টাকাটা খাটবে হলো 5 বছর, রাইট? এটা খাটবে হলো 5 ইয়ার্স, 5 ইয়ার্সের বিনিয়োগটা হবে। ওকে, এই টাকাটা 5 ইয়ার্সে বিনিয়োগ হবে। তাহলে এখন আসেন, রেট অফ রিটার্ন হচ্ছে 9%, তাহলে এটা আমরা বুঝবো কিভাবে এটা কি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি না ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি? এখন কোশ্চেনটা হচ্ছে, যেহেতু ওই ক্লায়েন্টকে টাকাটা দিতে হবে ফিউচারে, সে যে টাকাটা 15 লক্ষ টাকাটা নিচ্ছে সে কিন্তু পাচ্ছে আজকে, অর্থাৎ এই 15 লক্ষ টাকা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, কিন্তু টাকাটা দিতে হবে তাকে ফিউচারে। এখন জানতে চাওয়া হয়েছে যে তাকে মান্থলি কত টাকা করে দিতে হবে, তাকে মান্থলি কত টাকা করে জমা দিতে হবে। তাহলে এটা হচ্ছে একটা অ্যানুইটি প্রবলেম, কারণ অ্যানুইটির 3টে শর্ত এখানে ফুলফিল করছে। এখানে একটা সিরিজ অফ ক্যাশ ফ্লো আছে, কারণ টাকাটা সে মানে একটা ইনস্টলমেন্টে দিবে, এবং এটা সেম অ্যামাউন্ট, ওকে, সিরিজ সেম অ্যামাউন্ট, এবং একটা স্পেসিফিক টাইম পিরিয়ড আছে, কারণ 5 বছর। আর যেহেতু সে মান্থলি দিবে, তার মানে কটা ইনস্টলমেন্ট হবে? 5 × 12, 60 ইনস্টলমেন্টে কিন্তু সে আসলে টাকাটা দিবে। ওকে, তাহলে এখন আসেন আমরা এটাকে কি ফর্মুলায় ফেলবো। যেহেতু প্রেজেন্ট ভ্যালু আমার আজকের টাকাটা যেটা সে নিচ্ছে এটার সাথেই আমি আসলে ফিউচারে কত টাকা দিবে সেটা ক্যালকুলেট করছি, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি প্রবলেম। সো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির ক্ষেত্রে আমরা কি করেছি, পিভিএ ইকুয়াল টু পিএমটি, পিএমটি মানে পেমেন্ট অর রিসিভড 1 - 1/1 + i⁴ হোল ডিভাইডেড বাই আই। এখন আমাকে কিন্তু এখানে পিভিএ দেয়া আছে, পিভিএ কত এটা একটু ক্লিয়ার করি। পিভিএটা কিন্তু আমার এখানে দেয়া আছে, রাইট? পিভিএ মানে আজকে যে টাকাটা ক্লায়েন্ট নিচ্ছে এটাই হচ্ছে পিভিএ, রাইট? আজকে যে টাকাটা ক্লায়েন্ট নিচ্ছে সেটাই কিন্তু পিভিএ। আমাকে বের করতে বলা হয়েছে কি? বের করতে বলা হয়েছে পিএমটি, রাইট? বের করতে বলা হয়েছে আমাকে পিএমটি।
মানে কত টাকা সে আসলে দিবে। পিভিএটা আমার দেয়া আছে, আর পিএমটিটা আমাকে বের করতে বলা হবে। আর রেট অফ প্রফিট তো 9% বলাই আছে। আর যেহেতু এটা মান্থলি হবে, সুতরাং আমি আগেই বলেছি মান্থলির ক্ষেত্রে যত জায়গায় আই আছে, আই মানে রেট অফ প্রফিট, সেটাকে আপনি ভাগ দিবেন কত দিয়ে? 12 দিয়ে মান্থলি। কোয়ার্টারলি হলে ভাগ দিবেন 4 দিয়ে। ওকে। আর যে সমস্ত জায়গায় এন আছে সেগুলো মাল্টিপ্লাইড বাই হবে, যেহেতু মান্থলি 12 হয়ে যাবে। তাহলে এখানে দেখেন পিএমটি, পিএমটি ইন্টু, আমরা এখন এই পিভি থেকে এটাকে পিএমটি তে কনভার্ট করে নিচ্ছি সাইড চেঞ্জ করে। এটা আর আমি দেখাতে পারলাম না, বোর্ড হলে দেখাতে পারতাম। অর্থাৎ আমার মূল ফর্মুলা হচ্ছে এটা, পিভি এ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ইকুয়াল টু পিএমটি ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন হোল ডিভাইডেড বাই আই। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলি, এখানে একটা 1 ইন্টু 1 প্লাস আই একটা জিনিস অতিরিক্ত দেখতে পাচ্ছেন আপনারা, রাইট? এটা কেন, কেউ বলতে পারবেন কেন 1 প্লাস আই দিয়ে মাল্টিপ্লাই করা হলো? কেউ লিখেন, লিখে বলেন, why we consider 1 plus I? বুঝতে পারলে লেখেন কেউ একজন, জাস্ট why we I mean multiplied the formula annuity due. Yes, এটা হচ্ছে annuity due। অর্ডিনারি অ্যানুইটির ক্ষেত্রে 1 প্লাস আই দিয়ে মাল্টিপ্লাইড করা হয় না। অর্থাৎ এখানে টাকাটা কখন সে দিচ্ছে এটা ইম্পর্টেন্ট। কিন্তু এখানে আপনারা দেখেন, এখানে আমরা টি টি জিরো বলেছি, তাই না? টি জিরো মানে হচ্ছে, হোয়াট ডাজ টি জিরো মিন? টি জিরো মিন মানে হচ্ছে এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড আমরা ধরে নিচ্ছি। ওকে, টি জিরো ইন্ডিকেটস, টি জিরো ইন্ডিকেটস বিগিনিং অফ দ্য পিরিয়ড। তার মানে সে মাসের শুরুর দিকেই আসলে সে ইনস্টলমেন্টটা দিয়ে দিচ্ছে। এই জন্যই আমরা এটাকে অ্যানুইটি ডিউ ধরছি। যদি অর্ডিনারি অ্যানুইটি হতো তাহলে কিন্তু T1 হতো, অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। যেহেতু T0, তাহলে তার মানে এটা অ্যানুইটি ডিউ। এই জন্য আমরা গত ক্লাসে দেখিয়েছি অ্যানুইটি ডিউর ক্ষেত্রে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর লাগে, সেটা হচ্ছে 1 প্লাস আই দিয়ে আমরা মাল্টিপ্লাই করি। ওকে, তাহলে এখানে 1 প্লাস আই দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে পিএমটি, এটা এখন আমরা পিএমটি তে কনভার্ট করলাম, অর্থাৎ সাইড চেঞ্জ করে নিলাম। তাহলে পিএমটি ইকুয়াল টু ফিউচার ভ্যালু অ্যানুইটি অ্যান ইয়ার্স, এটা পুরোটা ডিভাইড হয়ে যাবে 1 বাই 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই টু দ্য পাওয়ার হোল ডিভাইডেড বাই আই মাল্টিপ্লাইড বাই 1 প্লাস আই। তাহলে এটাকে ক্যালকুলেট করেই আমরা পেলাম যেটা পিএমটি। এটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন, ক্যালকুলেশনটা আমি আর ডিটেল দেখানোর সুযোগ নাই। 31,371 টাকা হচ্ছে আমার মানে ওই ক্লায়েন্টকে দিতে হবে প্রত্যেক মাসের শুরুতে। 31,371 টাকা দিলে সে 5 বছরে 60টা ইনস্টলমেন্ট দিলে তার পুরো টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে কয়েকটা জায়গায় একটু চেঞ্জ আছে, আমি বলি। যে যত জায়গায় আই আছে আপনারা দেখতে পাচ্ছেন, আইকে কিন্তু আমরা 12 দিয়ে ভাগ দিয়েছি, 0.09 ডিভাইড বাই 12। ওকে, আবার পাওয়ারের ক্ষেত্রে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করেছি। কেন করেছি? কারণ এটা মান্থলি ইনস্টলমেন্ট। আমি আগেই বলেছি যদি মান্থলি ইনস্টলমেন্ট হয় তাহলে প্রফিট রেটটা তখন আমাকে মান্থলি ক্যালকুলেট করতে হয়। তাহলে ইয়ারলি প্রফিট যদি হয় 0.09% বা সরি 9% বা 0.09, তাহলে মান্থলি প্রফিট কত হবে? 0.09 ডিভাইড বাই 12। এই জন্য যত জায়গায় আই আছে সবগুলোকে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করেছি। আর কেন এটা 12 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে? কারণ ইনস্টলমেন্টের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। আগে ছিল ইনস্টলমেন্ট ছিল 5টা যদি ইয়ারলি হতো, এখন 5 ইন্টু 12, 60টা ইনস্টলমেন্ট হবে। এই জন্য এটাকে আমরা 12 দিয়ে ভাগ দিয়েছি, এবং এখানেও আমরা 12 দিয়ে ভাগ দিয়েছি। এবং আমরা ফাইনালি যখন 1 প্লাস আই দিয়ে মাল্টিপ্লাই করেছি, ওটাকেও কিন্তু আমাকে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে 0.09, 1 প্লাস 0.09 ডিভাইড বাই 12, তাতে করে আমরা এই ফিগারটা পেয়েছি। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? আমার মনে হয় খুব জটিল না এটা। স্যার, জি, জাকারিয়া গাজী, জি বলেন। স্যার ওই যে এখানে T0 তো বছর শুরুতে, তো এখানে আমি একটা সূত্র দিয়ে করছিলাম স্যার, 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর বাই হ্যাঁ, বুঝতে এম। পারছি, অন্য ফর্মুলা ইউজ করলেও হবে। ওকে, আপনি অন্য ফর্মুলা ইউজ করতে হবে, কিন্তু যেখানে আর আছে ওখানে আই দিয়ে আমরা প্রফিট রেটটা, রেট অফ রিটার্নটাকে ডিনোট করছি। ওখানে হয়তো আর দিয়ে করে, আমার কোনো আপত্তি নেই। সেক্ষেত্রে আর কে আপনি 12 দিয়ে ভাগ দিবেন, এবং যত জায়গায় এন আছে সেটাকে আপনি 12 দিয়ে মাল্টিপ্লাই করবেন। ওকে জি স্যার, ওর পিছন মানে ওইটা দেওয়ার পরে স্যার আবার ওই থার্ড ব্র্যাকেট দিয়ে ইনটু দিয়ে আবার 1 প্লাস আর ইন বাই এম দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ, ওইটা ওকে, এটাই তো শুরুতে। সেটা তো এখানেই আছে, এখানেই আছে, আমরা আর বললাম যেটা না। বছর শেষে সেটার ওই 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 পিছনের টুকু আর নাই।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, জি কারণ জি স্যার। অর্ডিনারি অ্যানুইটির ক্ষেত্রে যদি বছরের বা মাসের শেষে আপনি পেমেন্ট করেন, তাহলে ওয়ান প্লাস আই বা ওয়ান প্লাস আর লাগবে না, কারণ ওই টাকাটা তখন বছরের শেষে একটা বছর কম খাটতেছে। কিন্তু জি যখন আপনি বিগিনিং এ দিবেন, তখন এটাকে ওয়ান প্লাস আই বা ওয়ান প্লাস আর যেটাই বলেন না কেন, ওটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, জি স্যার। জি বিগিনিং এর কারণে জি স্যার। অ্যানুইটি ডিউর ক্ষেত্রে। ওকে জি আসসালাম। ওকে, জি আমার মনে হয় আসসালাম। ওনার কোশ্চেনের মাধ্যমেই আমার মনে হয় আমরা এটা শেষ করি। এটাই জি স্যার। কি পার্ট ছিল, সো আমরা এখানে শেষ করলাম। এখন আসেন আমরা ওয়েটেড অ্যাভারেজ, এটাও আমরা অঙ্কটা করেছি, তারপরেও এটা একটু দেখাই। এটা হামিম কোম্পানি হ্যাজ দ্য ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার অন 30 জুন 2021। এই ধরনের একটা অঙ্ক একটু আগে আমরা করেছি। সোর্স অফ ক্যাপিটাল, এখানে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, এখানে আপনার 20,000 শেয়ার 2 টাকা করে, 20 টাকা করে, এখানে 40 লাখ। ঠিক আছে, সরি এখানে 2 লাখ হবে বোধহয়। ওকে, সো এখানে 40 লাখ, তারপরে এখানে আপনার হলো 10% প্রেফার ডিভিডেন্ড, এটা হচ্ছে 10 লাখ, 14% ডিবেঞ্চার 30 লাখ, টোটাল হচ্ছে 80 লাখ। ওকে, সো এই ধরনের একটা অঙ্ক আমরা করেছি, এখানে খুব বেশি ডিফারেন্স মনে হয় নাই। দ্য শেয়ার অফ দ্য কোম্পানি আর সোল্ড এট টাকা 20, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য কোম্পানি উইল পে নেক্সট ইয়ার এ ডিভিডেন্ড অফ টাকা 2, is almost same, which will grow a 7% growth rate forever. Assume assume ট্যাক্স রেট অফ, এখানে মধ্যে এটা কেটে গেছে, আমি এটা ঠিক করে দিচ্ছি। অ্যাজিউম ট্যাক্স রেট অফ 50%, 50% ট্যাক্স রেট আছে এখানে। সেক্ষেত্রে বলা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বেসড অন দ্য এক্সিস্টিং ক্যাপিটাল স্ট্রাকচার। এক্সিস্টিং ক্যাপিটাল স্ট্রাকচারে আপনার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কত বের করতে বলা হয়েছে। সেকেন্ডটা একটু ডিফারেন্ট আছে, যেটা আমরা আগের ইয়াতে করেছি তার চাইতে। দ্য মার্জিনাল ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ইফ দ্য কোম্পানি raises an additional 20 lakh debt by issuing 50% debenture. Okay, this would result to increase the expected dividend to টাকা 3, অলমোস্ট যে অঙ্কটা আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম তার মতোই। and leave the growth unchanged but the price of share will fall to টাকা 15 per share। এইটুকু চেঞ্জ আছে, আমরা একটু আগে যে অঙ্কটা করেছি ওখানে শেয়ার প্রাইসের মধ্যে চেঞ্জ ছিল না, কিন্তু এখানে শেয়ার প্রাইসটা কমে যাবে, রাইট? তাহলে এইটুকু চেঞ্জ আমরা কিভাবে অ্যাডজাস্ট করবো সেটুকু আমি শুধু দেখাই। প্রথম অঙ্কের ক্ষেত্রে আমরা যা করেছিলাম, এখানে কি কি জিনিস দেয়া আছে সেগুলো আমরা একটু আলাপ করব। দেখিয়েছি D1 ডিভিডেন্ড অফ দ্য নেক্সট ইয়ার, এটা আপনাদের বের করতে হবে না যেহেতু পুরোটাই দেয়া আছে। গ্রোথ রেট 7%, তারপর কারেন্ট মার্কেট প্রাইস 20 টাকা। ওকে, মানে প্রথম অঙ্কের জন্য, সেকেন্ড অঙ্কে কিন্তু চেঞ্জ হয়ে যাবে যেটা 15 টাকা, আর ট্যাক্স রেট 50%। সো অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, এটা ডিভিডেন্ড গ্রোথ মডেল ইউজ করে আমরা করেছি। আমরা দেখেছি দুইটা মডেল আমরা ইউজ করতে পারি, একটা হচ্ছে ডিভিডেন্ড গ্রোথ মডেল আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। সো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের যেহেতু এলিমেন্ট এখানে নাই, এখানে যেহেতু রিস্ক ফ্রি রেট, মার্কেট রিটার্ন, বেটা এগুলো নাই, সো আমরা বুঝতে পারছি এটা আমরা ডিভিডেন্ড গ্রোথ মডেল ইউজ করে করতে হবে। সো এখানে যেটা হচ্ছে 2/20, 2 হচ্ছে ডিভিডেন্ড অফ দ্য নেক্সট ইয়ার D1, আর কারেন্ট মার্কেট প্রাইস 20, আর গ্রোথ রেট হচ্ছে 7%, 0.07। সো আমি একটু জরুরি কল আসছে, একটু ধরি আমি। এখানে আমরা যেটা দেখতে পেলাম, এখানে আমরা কস্ট অফ ইকুইটি বের করলাম, রাইট? 17% বা 0.17। তো কস্ট অফ প্রেফার্ড স্টক গিভেন, এটা 10% মানে 0.1। ওকে, আর কস্ট অফ ডিবেঞ্চার এটা আমরা আগেও দেখেছি যে এখানে 1 মাইনাস ট্যাক্স রেট দিয়ে অ্যাডজাস্ট করতে হয়, তাহলে 14%, 1 মাইনাস ট্যাক্স রেট মানে হচ্ছে 50% ট্যাক্স ব্র্যাকেটে আছে। সো 40.14 ইন্টু 1 মাইনাস 0.5, যেহেতু ট্যাক্স রেট 50%, তাহলে এখানে হচ্ছে 7% বা 0.07% হচ্ছে কস্ট অফ ডিবেঞ্চার। এখন আসেন আমরা এক্সিস্টিং অ্যামাউন্ট এটা দিলাম 40, 10, 30, এটা টোটাল। আর ওয়েটটা আমরা আগেই বলেছি ওয়েটটা কিভাবে ক্যালকুলেট করব।
এখানে হচ্ছে 40 লাখ ডিভাইডেড বাই 80,000 মানে 50% বা 0.5। এখানে 10 লাখ ডিভাইডেড বাই 80, তারপর এখানে 30 লাখ ডিভাইড বাই 80, তাহলে এখানে টোটাল ওয়েটটা আমার বের হয়ে যাবে। ওকে, তারপরে কস্টটা আমরা কিভাবে পেলাম? কস্টটা আমরা এখান থেকে বের করে নিলাম। এই যে 17%, এটা আমরা কোত্থেকে পেলাম? এই যে আমরা এখান থেকে বের করে নিলাম। তারপরে এটা তো দেয়াই আছে আমাদের, আর কস্ট অফ ডিবেঞ্চার এটাও আমরা বের করে নিয়েছি, রাইট? কস্ট অফ ডিবেঞ্চারটা আমরা এখান থেকে বের করে নিয়েছি 7%, রাইট? তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটা হলো ওয়েট পেলাম এবং কস্ট পেলাম। আর ওয়েটেড কস্ট হচ্ছে দিস ওয়ান মাল্টিপ্লাইড বাই দিস ওয়ান। ওয়েটকে আমি কস্ট দিয়ে মাল্টিপ্লাই করলে প্রত্যেকটা ইউনিটের আমি আলাদা আলাদা কস্ট পেলাম। আপনারা পরীক্ষার চেষ্টা করবেন 3 ডিজিট, অ্যাটলিস্ট 3 ডিজিট রাখতে, তাহলে এটা ভেরি ক্লোজ টু ইউর আনসার। মিনিমাম 3 ডিজিট রাখবেন আর কি। হ্যাঁ, 3 ডিজিট রাখলে আপনারা এটা মানে ক্লোজ টু আনসার পাবেন। তাহলে এই সবগুলো যোগ করলে যেটা পাবে আপনি সেটা পাবেন হলো 0.1237 বা 12.37%। আমরা আগে যেভাবে করেছি মোরলেস সেভাবেই। ওকে, নতুন কিছু না। এখন আমরা একটু পরেরটাতে যাই। পরেরটাতে যে জটিলতাটা আছে বা যে অ্যাডজাস্টমেন্টটা আসছে সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আচ্ছা, পরের ক্ষেত্রে আমাদের এই এই কস্টটা রিভাইজ করতে হবে, অর্থাৎ রিভাইজ কস্ট অফ অর্ডিনারি শেয়ার আপনাদের বের করে নিতে হবে। তাহলে D1 এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, আগে ছিল 2 টাকা এখন হয়ে গেছে 3 টাকা। তারপরে মার্কেট প্রাইস আগে ছিল 20 টাকা এখন হয়ে গেছে 15 টাকা। তাহলে এই সবগুলো অ্যাডজাস্টমেন্টের পরে আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা কস্ট অফ ইকুইটি কিন্তু বেড়ে যাবে। আগের ম্যাথে কত ছিল? আগের ম্যাথে ছিল আমাদের, আগের ম্যাথে ছিল কস্ট অফ ইকুইটি ছিল কত? 17%। ওকে, আগে যেটা ছিল 17% সেটা কিন্তু এখন হয়ে যাবে 27% উইথ দিস চেঞ্জেস, রাইট? 27%। তাহলে এই চেঞ্জটা আমরা ইনকর্পোরেট করব। ওকে, আর হচ্ছে এরপরে বলা হয়েছে নতুন একটা, তারা ডিবেঞ্চার নিয়েছে 15% রেটে, কস্ট অফ ডিবেঞ্চার। তাহলে এটাও আমরা বের করব 15% 0.15 ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, তার মানে 7.5। তাহলে এই জিনিসটা আমার জন্য নতুন অ্যাড হয়েছে। হ্যাঁ, দিস ইজ নিউ, দিস ইজ নিউ কম্পোনেন্ট পুরোপুরি। আর এই অর্ডিনারি শেয়ারের আমার এটা চেঞ্জ হয়েছে। কোনটা চেঞ্জ হয়েছে? কস্টটা চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হয়েছে। আর এই এই সবগুলো এটা নতুন। আর সবগুলোর ক্ষেত্রে ওয়েটটা চেঞ্জ হয়েছে, তাই না? সবগুলোর ক্ষেত্রে ওয়েটটা চেঞ্জ হয়েছে কেন? কারণ যখন একটা নতুন কম্পোনেন্ট ঢুকবে তখন অটোমেটিক্যালি ওয়েটটা চেঞ্জ হয়ে যাবে। এখানে 40 লাখ, তার মানে 40, 10, 30, 20 এভাবে হয়ে গেছে। আগে কত ছিল? 50, 12.5, 37.5। সো যখন কোনো একটা নতুন কম্পোনেন্ট ঢুকে তখন অটোমেটিক্যালি এটা শেয়ারটা মানে ওয়েটটা চেঞ্জ হয়ে যায়। আর এখানে এটা তো নতুন ছিলই, তাহলে এটা হচ্ছে আমার কস্ট স্ট্রাকচার, এটা হচ্ছে ওয়েট। ওয়েটকে কস্ট দিয়ে মাল্টিপ্লাই করলে আমি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল পেলাম 0.154 বা 15.40%। এখন একটা জিনিস এখানে দেখার বিষয়, সেটা হলো আপনাদের পরীক্ষায় কিন্তু কি বের করতে বলা হয়েছে? বের করতে বলা হয়েছে মার্জিনাল ওয়েটেড অ্যাভারেজ কস্ট। এখানে কিন্তু বলা হয় নাই যে নতুন স্ট্রাকচারে আপনার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কত, এটা কিন্তু বলা হয় নাই। বলা হয়েছে মার্জিনাল ওয়েটেড অ্যাভারেজ কস্ট কত, অর্থাৎ বাড়তি কতটুকু বেড়েছে। তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আগের কত ছিল 12.375 আর নতুন কত হলো 15.5। দেয়ারফোর মার্জিনাল ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ইকুয়াল টু ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল রিভাইজড যেটা নতুন মাইনাস ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল প্রিভিয়াস। তার মানে 15.40 থেকে আপনি 12.375% বাদ দিবেন। 3.03% হচ্ছে আপনার কি, যেটা আমরা জানতে চেয়েছি, মার্জিনাল মার্জিনাল ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, মার্জিনাল মার্জিনাল ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওকে, এটা একটা ট্রিকি জায়গা। আপনি যদি শুধু ইয়েটা দেন, নতুন নতুনটা শুধু বের করে করেন তাহলে কিন্তু হবে না। আপনাকে বের করতে হবে কোনটা? মার্জিনালটা বের করে নিতে হবে আপনাকে। মার্জিনাল মানে হচ্ছে অ্যাডিশনাল কতটুকু আপনার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বাড়লো। তাহলে আগে ছিল 12.375, আগে ছিল 12.375, আগে ছিল 12.375, এখন হচ্ছে 15.75। সো 15.740 মাইনাস 12.375, এটাই হচ্ছে আপনার মার্জিনাল ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ইজ ইট ক্লিয়ার? তো রেসপন্ড করেন আপনারা চ্যাট বক্সে। স্যার হুইচ মেথড ইজ, এখানে বুঝি নাই, ইম্পর্টেন্ট সিএপিএন। আসলে বেশ দুইটা মেথডই ইউজ হয়। আপনারা পরীক্ষায় দেখবেন যে আসলে
আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোন মেথডে আসলে আপনাকে করতে হবে। সিএপিএম মডেলের ক্ষেত্রে রিস্ক ফ্রি রেট থাকবে, মার্কেট বেটা থাকবে, এই জিনিসগুলো থাকবে। আর ডেফিনেটলি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের ডিভিডেন্ড, মার্কেট প্রাইস, তারপরে ডিভিডেন্ড অফ দ্য নেক্সট ইয়ার, এই জিনিসগুলো থাকবে, গ্রোথ রেট, এগুলো থাকবে। সালাম আলাইকুম স্যার। আমি তো পারমিট করি নাই আপনাকে, আপনি কথা ও বলতেছেন কেন? আচ্ছা স্যার। আচ্ছা বলেন 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 জি। হ্যাঁ বলেন, এখন বলেন। মোহাম্মদ শাহিন বলেন জি। মোহাম্মদ শাহিন জি বলেন। আলাইকুম। হ্যাঁ জি জি শাহিন বলেন। জি স্যার, ওই যে আমরা যে এখন যেটা সলভ করলাম, এখানে যে কম্পোনেন্ট গুলো আছে স্যার, মানে সোর্স অফ ক্যাপিটাল, হুম হুম অর্ডিনারি শেয়ার, প্রিফারেন্স শেয়ার এবং ডিবেঞ্চার, কিন্তু এই এপ্রিল 19-এ স্যার একটা দেখলাম গাংচিল কোম্পানির, হুম। সেখানে আবার বাড়তি কিছু দিছে, 6% রিডিমেবল ডিবেঞ্চার, শেয়ার হোল্ডার ফান্ডস, হুম, হুম। রিজার্ভ। ওইগুলো আমরা কেমনে সলভ করবো স্যার? কস্ট বাইর করবো কিভাবে? আমাকে একটু দেখাবেন, আমি কোশ্চেনটা তো এই মুহূর্তে রেডিলি অ্যাভেলেবল নাই। তবে স্যার আমি রিডিমেবল আমি স্যার একটা স্ক্রিনশট দিব স্যার ওই কোশ্চেনটার। না না, এটা আপনি ওই ইয়েতে দিয়েন। আমার এখন স্পেসিফিক কারো প্রবলেম তো সলভ করতে পারবো না, আপনি গ্রুপে দিয়ে দিবেন, গ্রুপে, হ্যাঁ পরে আচ্ছা গ্রুপে আচ্ছা দিবেন। আচ্ছা স্যার, গ্রুপে আপনি দিয়ে এখন দিব স্যার। স্ক্রিন শেয়ার করতে পারবেন না তো, যেহেতু আমরা এখন আমারটা আর শেয়ার করা আছে, আপনি ওটা পরে দিয়ে দেন। আমি আর তারপরে বলি। এখন স্যার এই এটার উপর একটা কোশ্চেন স্যার, এটা হলো যে আমরা যে ইয়েগুলো করি, এই টেবিলটা করি, টেবিলের মধ্যে এক জায়গায় আপনি লিখছেন এক্সিস্টিং অ্যামাউন্ট আর আরেক জায়গায় শুধু অ্যামাউন্ট, এটা কি কোনো ডিফার আছে স্যার? কোনটা, কোন জায়গায় আমাকে একটু বলবেন, কোন জায়গায়? ওই যে ইয়েগুলো আর কি, ও আচ্ছা, এক্সিস্টিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এক্সিস্টিং এটা মানে এক্সিস্টিং এর জন্য বলছি যে প্রথমটা আর কি, এটা না লিখলেও হবে। আর এখানে আপনি রিভাইসড অ্যামাউন্ট বলতে পারেন, হ্যাঁ রিভাইসড। রিভাইজড অ্যামাউন্ট বলতে হ্যাঁ পারি বলতে নাকি পারেন, স্যার? বলতে পারেন, জি 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 আচ্ছা স্যার, জি 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 স্যার, থ্যাংক ইউ স্যার। জি 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 ওকে, মিউট করেন। ওকে, আমরা সামনের দিকে এগোই। আপনাদের স্পেসিফিক কোশ্চেন থাকলে এগুলো আমরা স্পেসিফিক্যালি সলভ করবো আর কি, হ্যাঁ। ওকে, আমরা নেক্সটটাতে যাই। এটা নিয়ে যেহেতু আমরা আলাপ করেছি, আহ, আহ, একটা কোশ্চেন আলাপ করতে তো পুরো সব সময় আমাদের খরচ হয়ে গেল। আচ্ছা ওকে, এটা মে 2020-এর যে কোশ্চেনটা, আমরা সর্বশেষ কোশ্চেন, এটা ক্যাপিটাল বাজেটিং এর একটা অঙ্ক। এখানে এ কোম্পানি ইজ কনসিডারিং এ প্রজেক্ট ওয়ার্থ টাকা 80,000. ইট হ্যাজ এ 5-year লাইফ হ্যাভিং সালভেজ ভ্যালু অফ টাকা 10,000. দ্য কোম্পানি has a 9% cost of capital and belongs to 40% tax bracket. The company uses straight line method of depreciation. Projected net cash flow before tax are given below. Okay, so এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এই যে এগুলো হচ্ছে, অর্থাৎ এই অঙ্কটা আমরা এর আগেও যেটা করেছিলাম আজকে আজকে প্রথম সেশনে, সেরকমই অঙ্কটা। তারপরেও কোনো বেসিক বাড়তি কিছু আছে কিনা সেটা একটু আমি আলাপ করবো হয়তো। ওকে, তাহলে এখানে এগুলো ক্যাশ ফ্লো গুলো দেওয়া আছে বিফোর ট্যাক্স। বিফোর ট্যাক্স এখানে কি কি বের করতে বলা আছে? এনপিভি, সরি পেব্যাক পিরিয়ড, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, এনপিভি, আইআরআর, অ্যান্ড ইভালুয়েট দ্য অ্যাকসেপ্টেবিলিটি অফ দ্য প্রজেক্ট। অনেকগুলো জিনিস এখানে বের করতে বলা হয়েছে। আমি খুব সংক্ষেপে যাই। তাহলে এখানে আমরা আগের মতোই প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব। আমার অ্যাসেটের ভ্যালু কত ছিল, যেটা আমি মেশিনই তো মনে হয় না, 80,000 টাকা। একটা প্রজেক্ট, সরি প্রজেক্ট, তাহলে প্রজেক্ট কস্ট হচ্ছে 80,000 টাকা। তার মানে 80,000 টাকা বা ডলার, এটা আমাকে কিন্তু ইনিশিয়ালি দিতে হবে। ডিভাইডেড বাই, মাইনাস হচ্ছে 10,000। 10,000 মানে হচ্ছে স্যালভেজ ভ্যালু, এটা আমি টাকাটা ফেরত পাবো 5 বছর পরে। ডিভাইডেড বাই 5, 5 মানে আমার প্রজেক্টের লাইফ সাইকেল। তাহলে পার ইয়ারের ডেপ্রিসিয়েশন হচ্ছে আমার 14,000 টাকা, রাইট? এখন আগের মতোই, আমি এটা ডিটেলে গেলাম না, কারণ আগের অঙ্কটা আমরা ডিটেল আলাপ করেছি। তাহলে এগুলো ইয়ারগুলো 1 2 3 4 5, আর 5 বছর, 5-এ দুইটা থাকবে। একটা হচ্ছে রেগুলার ক্যাশ ফ্লো, 5-এ দুইটা থাকবে, একটা হচ্ছে রেগুলার ক্যাশ ফ্লো, আর একটা হচ্ছে স্যালভেজ ভ্যালু। আমরা আগেও আলাপ করেছি ওই অঙ্কটাতে, হ্যাঁ। ওইরকম ভাবেই আমরা করব। তারপরে ডেপ্রিসিয়েশনটা তো আমরা প্রত্যেক বছরে বের করে নিলাম 14,000। সো 3 নাম্বার কলামে 14,000 আমরা লিখবো। তারপরে প্রফিট বিফোর ট্যাক্স, তাহলে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, এটা থেকে আমি ডেপ্রিসিয়েশনটা বাদ দিলাম, তাহলে এটা পেলাম আমি আর্নিং বিফোর ট্যাক্স, তাই না? অর্থাৎ 2 - 3, 20,000 - 14,000, 6,000, এভাবে প্রত্যেক বছরে আমি ক্যালকুলেট করলাম।
এরপরে ট্যাক্স কত? ট্যাক্স হচ্ছে 40%। 40% ট্যাক্স কিসের উপরে হবে? হবে হলো প্রফিট বিফোর ট্যাক্সের উপরে। তাহলে 6000-এর উপরে 6000 এট দ্য রেট অফ 40%, তার মানে 2400 টাকা আমার ট্যাক্স হবে 5 নম্বর কলামে। এরপরে আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্সটা কিভাবে? এটা হচ্ছে 6 = 4 - 5। 4 হচ্ছে আমার আর্নিং বিফোর ট্যাক্স মাইনাস ট্যাক্স, তার মানে 6000 মাইনাস 2400, এটা হলো আমার 3600। আচ্ছা, এরপরে আসেন আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে নেট ক্যাশ বেনিফিট। আগের মতোই এখানে এসে আমি প্রফিট আফটার ট্যাক্সের পরে স্ট্রেট অ্যাওয়ে আমি ডেপ্রিসিয়েশনটা অ্যাড করব। আর্নিং আফটার ট্যাক্স প্লাস ডেপ্রিসিয়েশন, যেটা আমি এখানে অ্যাড করলাম। তাহলে এটা হচ্ছে আমার নেট ক্যাশ বেনিফিট, তাই না? এটা আমার জন্য গুরুত্বপূর্ণ কি ক্যালকুলেট করার সময়? এনপিভি ক্যালকুলেট করার সময়। এটাকে আমি একটু আলাদাভাবে লিখে রাখি, নেট ক্যাশ বেনিফিট। আর কিউমুলেটিভ ক্যাশ বেনিফিট কেন লাগবে? এটা আমরা আগেই বলেছি, কিউমুলেটিভ ক্যাশ বেনিফিটটা লাগবে হলো আমার পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশনের ক্ষেত্রে, কারণ আমি কত দিনে টাকাটা তুলে আনতে পারবো সেটার জন্যই আমার কিউমুলেটিভ ক্যাশ বেনিফিটটা আমার কাছে লাগবে, রাইট? সো কিউমুলেটিভ ক্যাশ বেনিফিট কি? এখানে 17800, এরপরে 38200 কোত্থেকে আসলো? 17600 প্লাস এই যে 20600, 38200, 38200 প্লাস 23600, 61800, 61800 প্লাস 26600, 88600, তারপর 88600 প্লাস এখানে আপনার 29600, এভাবে আসবে আর কি। ঠিক আছে, আমরা অ্যাড করে নিলাম এখানে, এটা একটা অ্যাড করে দেই। ওকে, আর এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। এটা হচ্ছে ইন্টারেস্ট ফ্যাক্টর টেবিল, যেটা টেবিল ভ্যালু দেয়া থাকবে, অথবা আপনারা ক্যালকুলেট করে নেবেন, অথবা আপনারা বের করে নেবেন 9% রেটে। আর প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ বেনিফিট, এটা কোত্থেকে আসলো? এটা খুব গুরুত্বপূর্ণ আমার এনপিভি ক্যালকুলেশনে। এনপিভি ক্যালকুলেশনে এই সেলটা আমার খুবই গুরুত্বপূর্ণ। এটা হয়ে গেছে। ওকে, কিভাবে আসলো? সেটা হলো আমার এই নেট ক্যাশ বেনিফিট যেটা, এটাকে আমি মাল্টিপ্লাই করব প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে। প্রত্যেকটা মাল্টিপ্লাই করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো, এই সবগুলোকে সামেশন। আপনারা এক্সেল শিট তো দেওয়া আছে, সুতরাং এক্সেল শিট দিয়ে আপনারা ইজিলি এটা ফর্মুলাগুলো দেখে নিতে পারবেন। আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত? 80000। তাহলে এনপিভি পজিটিভ, রাইট? এনপিভি হচ্ছে আমার 16289, তার মানে এনপিভিটা আমার পজিটিভ, রাইট? আচ্ছা, এটা একটা পার্ট। আরেকটা এনপিভি আমি ধরেছি কেন প্রেজেন্ট ভ্যালু 16% রেটে? কারণ এখানে আমাকে আইআরআর বের করতে বললো, রাইট? আইআরআর আপনারা জানেন, আইআরআর বের করতে গেলে আমাকে দুইটা রেট করতে হয়। এটা গত ক্লাসে আমরা আলাপ করেছি, যারা ক্লাসে ছিলেন না তারা আমার ভিডিওটা দেখে নেবেন। এখানে আইআরআর বের করতে হলে আমরা বলছি একটা হচ্ছে লোয়ার প্রফিট রেট, আর একটা হচ্ছে হায়ার প্রফিট রেট, লোয়ার ইন্টারেস্ট রেট, হায়ার ইন্টারেস্ট রেট, দুইটা, বা লোয়ার ডিসকাউন্ট রেট, হায়ার ডিসকাউন্ট রেট আমরা ক্যালকুলেট করি। তাহলে 9% রেটে আমার এনপিভিটা পজিটিভ আসছে, রাইট? কারণ আমার কস্ট অফ ক্যাপিটাল কত? কস্ট অফ ক্যাপিটাল যেহেতু হচ্ছে 9%, 9% যেহেতু কস্ট অফ ক্যাপিটাল, সুতরাং একটা 9%-এ আমাকে বের করতেই হতো এমনিতেই। এই জন্য 9%-এ আমি একটা ক্যালকুলেট করলাম এবং এনপিভি পেলাম কত? 16289। এবং আমি আপনাদেরকে গত ক্লাসেও বলেছি, যত আপনার মানে কস্ট অফ ক্যাপিটাল আপনি বাড়াবেন তত এনপিভিটা কমতে থাকবে, আর যত কস্ট অফ ক্যাপিটাল কমাবেন তত এনপিভিটা বাড়বে। এটার ব্যাখ্যাটাও আমি দিয়েছি যে যত আপনি বেশি কস্ট অফ ক্যাপিটাল বাড়াবেন তত মানে আপনার ওটা বেশি রেটে ডিসকাউন্ট হবে, তখন কিন্তু এটা এনপিভিটা কমতে থাকবে। তাহলে আমি কিন্তু 9% রেটে পজিটিভ পেলাম, এখন আমি 16%, আপনারা এটা 20% ধরতে পারেন, 25% ধরতে পারেন, যাতে করে দুইটা মাঝামাঝি থাকে। তাহলে 16%-এ আমরা একটা ক্যালকুলেট করে পেলাম আমার প্রেজেন্ট ভ্যালু 79137, আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 80000, তার মানে নেগেটিভ। এখান থেকে আমরা এনপিভি আইআরআরটা ক্যালকুলেট করব। তার আগে পেব্যাকটা ক্যালকুলেট করে নেই। সো পেব্যাক পিরিয়ডে আমরা বলছি ফুল ইয়ার্স আনটিল রিকভারি। আমার কত ছিল? 80000 টাকা। তাহলে বোঝা যাচ্ছে যে আমার 4th ইয়ারেই কিন্তু আমার রিকভারিটা হয়ে যাচ্ছে, রাইট? আমার রিকভারিটা কিন্তু 4th ইয়ারেই হয়ে যাচ্ছে। ওকে, 4th ইয়ারে রিকভারিটা হয়ে যাচ্ছে, কারণ 3rd ইয়ারে ছিল 61800, আর 4th ইয়ারে আমার কিউমুলেটিভ ক্যাশ বেনিফিট হচ্ছে 88000। তাহলে আমার 3 বছরের বেশি কিন্তু 4 বছরের কম। তাহলে আমার ফুল ইয়ার্স আনটিল রিকভারি সেটা হচ্ছে 3 ইয়ার্স প্লাস গ্যাপ কতটুকু? গ্যাপ রয়েছে আমার 80000 মাইনাস যেটা আমি অলরেডি 3 বছরে রিকভার করে ফেলেছি 61800। তাহলে এটুকুই রয়েছে আমার গ্যাপ, ডিভাইডেড বাই ওই বছরের রিকভারি। কোন বছরে? 4th ইয়ারে। 4th ইয়ারে রিকভারি কত? 26,000, সরি 26,600।
তাহলে এটা দিয়ে ভাগ দিলে আমি পাবো 3.68 ইয়ার। এটাকে আপনারা হয়তো মান্থে কনভার্ট করতে পারবেন, এটা 3.5 বছরের কিছু কম সময় এরকম একটা হবে। এরপরে সেকেন্ড যেটা বলা হয়েছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন বের করতে। অ্যাভারেজ রেট অফ রিটার্ন মানে হচ্ছে অ্যাভারেজ আর্নিং ডিভাইড বাই ক্যাপিটাল। তাহলে অ্যাভারেজ আর্নিংটা আমি কোত্থেকে পাবো? আমি অ্যাভারেজ আর্নিংটা পাবো হলো এভাবে, এখান থেকে দেখছেন আর্নিং আফটার ট্যাক্স, এখানে 5 বছরের যে আমি রিটার্ন গুলো পাচ্ছি এগুলোকে আমি সিম্পলি অ্যাভারেজ করে নিচ্ছি। আর প্রথমে টোটাল করছি, এরপর এটাকে সিম্পলি 5 দিয়ে ভাগ করে আমি অ্যাভারেজ রিটার্নটা ক্যালকুলেট করছি। এখানে সেলভেজ ভ্যালুটা আমরা কনসিডার করছি না, কারণ সেলভেজ ভ্যালুটা আসলে অপারেটিং ক্যাশ ফ্লো না, এটা আমার ইয়ার এন্ডে বা প্রজেক্ট এন্ডে আসতেছে। কিন্তু আমি যদি প্রজেক্টের রিটার্ন ক্যালকুলেট করতে চাই, এই জন্য এটা আমি এখান থেকে বাদ দিয়েছি। বা আপনারা চাইলে ধরেও নিতে পারেন, তাহলে কনসিডার বলবেন যে এখানে সেলভেজ ভ্যালু সহ এভারেজ আর্নিংটা ক্যালকুলেট করা হচ্ছে, বাট নর্মালি আমরা ওটা বাদ দিয়ে ক্যালকুলেশনটা করি। সো এটা 12%। এনপিভিটা তো আমরা আগেই পেলাম, রাইট? দিস ইজ দ্য এনপিভি, যেটা আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, এই 16,000, অর্থাৎ ক্যাশ ইনফ্লো মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে আমার আমার মানে নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে আমরা প্রজেক্টটা আন্ডারটেক করবো, নেট প্রেজেন্ট ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে প্রজেক্টটা আমরা আন্ডারটেক করবো না। তারপর আইআরআর ফর্মুলাটা আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি ডিটেল, এখানে আমি আর ডিটেলে দেখানোর সময় বা সুযোগ কোনোটাই নাই। এটা হচ্ছে আইআরআর আর এ মানে লোয়ার ডিসকাউন্ট রেট, যেটা 9%। তারপরে এনপিভি এ, এটা হচ্ছে এনপিভি এট লোয়ার ডিসকাউন্ট রেট, যেটা এখান থেকে পেলাম আমরা, রাইট? যেটা এই এনপিভি এট লোয়ার ডিসকাউন্ট রেট 16,289 আমরা পেলাম, রাইট? ঠিক আছে। তারপরে ডিভাইডেড বাই এনপিভি এট লোয়ার ডিসকাউন্ট রেট 16,289, এখানে একটা মাইনাস আছে, রাইট? আর এনপিভি মাইনাস এনপিভি এট হায়ার ডিসকাউন্ট রেট। সো এনপিভি এট হায়ার ডিসকাউন্ট রেট হচ্ছে আমার 16%, তাহলে এটা হচ্ছে মাইনাস, তাই না? তাহলে এখানে মাইনাস আর এই হচ্ছে ফর্মুলার মাইনাস, এই দুইটা মিলে এখানে আসলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এই দুইটা অ্যাডজাস্ট করলে এটা হচ্ছে এনপিভি এট হায়ার ডিসকাউন্ট রেট মাইনাস এনপিভি এট লোয়ার ডিসকাউন্ট রেট। তাহলে আমরা পেয়ে গেলাম আমার আইআরআর হচ্ছে 15.68%। ওকে, সো এখানে ডিটেল আর ব্যাখ্যায় আর গেলাম না আমরা। অ্যাকসেপ্টেবিলিটি অফ দ্য প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেড, যেহেতু এনপিভিটা পজিটিভ আছে। ওকে, সো দিস ইজ হাউ উই ক্যালকুলেট দ্য এনপিভি। কোনো কোশ্চেন থাকলে বলেন। আমরা মাত্র একটা কোশ্চেন সলভ করলাম, আসলে খুব লম্বা সময় লেগে গেল আমাদের। আরো 3টা কোশ্চেন আছে আমাদের লাস্ট 3 বছর 3টা সেশনের পরীক্ষার, এগুলো হয়তো আমরা কভার করতে পারবো না, কিন্তু আপনাদেরকে সবাইকে আমি যেহেতু দিয়ে দিয়েছি, আপনারা এগুলো বাসায় সলভ করবেন, বাসায় সলভ করার চেষ্টা করবেন, এবং কোনো কোশ্চেন যদি থাকে তখন আমরা এগুলা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার মনে হয় যেহেতু আমাদের মাত্র 10 মিনিট সময় আছে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। আমি আর আলাদাভাবে কোনো কোশ্চেন ওইভাবে আর আমরা যেতে পারছি না ডিউ টু টাইম কনস্ট্রেইন। স্যার ক্যাশ বাজেট আর প্রাইম কস্ট টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এগুলো করবো কিনা? জি জি, ক্যাশ বাজেট করবো কিনা? হ্যাঁ, ক্যাশ বাজেট করতে পারেন, জি। আর একটা আছে ওই টোটাল কস্টের অঙ্ক, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, টোটাল কস্ট, এই অঙ্কটা। আমি যে কয়টা অঙ্ক দেখেছি, আমি তো খুব বেশি ম্যাথ দেখাই নাই, এগুলা করলেই হবে আশা করি। স্যার আসসালামু আলাইকুম। স্যার নাম বলেন, নাম বলে কোশ্চেন করেন। জি স্যার বলছিলাম মুশারফ হোসেন। জি 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 স্যার মাত্র যে অঙ্কটা করলেন, আমি সকালবেলা স্যার এই অঙ্কটা করেছি। হ্যাঁ, জি। আর পিবিআইএফ মেথড না করি, যে আমি স্যার সিএফএআইটি দেওয়া 5টা ফর্মুলাতে করেছি। আমার লাস্টে স্যার আইআরআর এ আপনার স্যার আপনার এখানে উত্তর আসছে 15 সামথিং, আমার এখানে অ্যান্সার আসছে 13.45%। তাতে এরকম আসলে কি সমস্যা হবে স্যার? সমস্যা তো হবে, কেন আপনার কম এরকম আসলো? আমি তো এইটা স্যার 9 আর 16 করছি স্যার, একে রেটটা করছি স্যার। স্যার এইটা আমি 9% আর 16% করছি স্যার কষ্ট। না, তাহলে কোথাও ভুল হচ্ছে বোধহয়, দেখেন আপনি দেখে নেবেন, কোথাও ভুল হচ্ছে। আপনার কত আসছে? 13.45%। আর আমাদের কত আসছে এখানে? 15 সামথিং স্যার। না না, তাহলে বোধহয় ভুল হচ্ছে আপনার কোথাও, দেখেন। কারণ কি আমি বলি, কারণ 16%-এ যদি আপনার, আমি যদি একটু শেয়ার করি কেন ভুল হচ্ছে আমি বলি আপনারটা, স্ক্রিনটা আগে শেয়ার করি। হ্যাঁ, 16% রেটেই যদি আপনার 16% রেটেই কিন্তু দেখেন 16% রেটেই আপনার 863 টাকা নেগেটিভ, তার মানে এটা 16 থেকে সামান্য কিছু কম হওয়ার কথা।
এবং স্যার 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 বুঝতে পারছি স্যার। স্যার আমি একটু বলি স্যার। স্যার আপনি যে ফার্স্ট নাম্বারে অতিরিক্ত পাঁচ স্যালভিজের ভিতরে অ্যাড করছেন যে পয়েন্টটা, আমি কিন্তু স্যালভিজ অ্যাড করি নাই। না না, স্যালভিজ স্যালভেজ অ্যাড করতে হবে, অ্যাড করতে হবে। স্যালভেজ স্যার তো স্যার আপনার এখন দেখি ক্যাশ হবে ফ্লো তো, স্যার। না না, স্যালভেজ অ্যাড করতে হবে, কারণ স্যালভেজ তো আপনার ক্যাশ ফ্লো তো, এটা অপারেটিং ক্যাশ ফ্লো না, কিন্তু এটা তো আপনার বছর শেষে তো আপনি টাকাটা পাচ্ছেন, আচ্ছা সুতরাং আচ্ছা এটা অ্যাড আচ্ছা। করে নেবেন। বুঝতে পারছি, তাহলে এই কারণেই হয়েছে। জি স্যার, জি থ্যাংক ইউ স্যার। জি 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 জি। Yes, আরেকটা জিনিস আমি বলি আপনাকে, জি স্যার। আপনাদের সবাইকে, আপনার মাধ্যমে সবাইকে, সেটা হলো আহ, সেটা হলো আপনারা এটা কিন্তু টেস্টও করতে পারেন। আমি একটু স্ক্রিনটা অফ করি। সেটা হচ্ছে আপনারা কিন্তু টেস্টও করতে পারেন। মনে করেন আপনার একটা আইআরআর বের হলো যে আপনি 13% বলছেন, এখন এই জি স্যার। আইআরআর রেট দিয়ে আপনি অঙ্কটা করেন, মানে কি বলে, আইআরআর রেট বসিয়ে আপনি এনপিভিটা ক্যালকুলেট করেন, দেখেন এনপিভি জিরো হয় কিনা। কিরকম স্যার? মানে আমরা বলেছি আইআরআর কি, আইআরআর হচ্ছে প্রজেক্টের ব্রেক ইভেন রেট, অর্থাৎ জি স্যার। আইআরআর হচ্ছে এমন রেট যে রেটে এনপিভি জিরো হবে। তাহলে আপনার যে রেটে আইআরআর, আপনি আইআরআর ক্যালকুলেট করবেন, ওই আইআরআর রেট দিয়ে আপনি এগুলোকে ডিসকাউন্ট করেন, করে দেখেন যে এটার ভ্যালুটা এনপিভি জিরো হয় কিনা। যদি জিরো না হয় তাহলে বুঝতে হবে অঙ্ক গন্ডগোল আছে। আচ্ছা আচ্ছা স্যার। আইআরআর এর রেট ধরে অঙ্কটা যদি করেন, আপনি আইআরআর এর রেট ধরে যদি এনপিভি ক্যালকুলেট করেন, অর্থাৎ আইআরআর কে ডিসকাউন্ট রেট ধরে যদি আপনি এনপিভিটা ক্যালকুলেট করেন, যদি জি সেটা স্যার। জিরো হয় তাহলে বুঝবেন যে অঙ্ক ঠিক আছে। জি স্যার। এটা আরেকটা মানে আপনি টেস্ট করতে পারেন আর কি। হ্যাঁ, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি। স্যার অক্টোবর 23-এর সমাধান দেয়া, হ্যাঁ অক্টোবর 23-এর সমাধান আমি দিয়ে দিছি, এখন তো সময় নাই, এই জন্য আমরা আলাপ করতে পারলাম না। এই আমি যে 4টা কোশ্চেন আপনাদেরকে দিয়েছি, আমি একটু বলি। এই মিউট করেন, যারা কথা বলবেন না তারা মিউট করেন প্লিজ, বাচ্চা কাচ্চার কান্নার শব্দ আসতেছে। সো এখানে আমি যে 4টা কোশ্চেন দিয়েছি, এই 4টাই আপনারা সলভ করেন না, এখানে ডাইভার্সিফাইড, এখানে প্রবলেম আছে। যেমন মনে করেন এখানে আমরা দিয়েছি মে 2022, মে 2023, অক্টোবর 2023 এবং অক্টোবর নভেম্বর 2022, এই 4টা জি স্যার। জি স্যার। কোশ্চেনের আনসার দেয়া আছে আপনাদেরকে। এই জি স্যার। 4টা সলভ করেন না, তাহলে কিন্তু আপনারা মোটামুটি সব ধরনের জিনিস এখানে পেয়ে যাবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি স্যার। ওকে, ইনশাল্লাহ। এগুলো একদম জি দেয়া আছে, এগুলো যদি না বুঝেন, এই 4টা কোশ্চেন যদি না বুঝেন আপনারা, তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমি এগুলা ইনশাল্লাহ। ডিসকাস করবো। এগুলা সবগুলো দেয়া আছে, ওখানে যদি জি কোনো স্যার। ডিফিকাল্টিজ হয়, আমরা তো সময়ের অভাবে আসলে ওই জিনিসগুলো আর কভার করতে পারলাম না। আমি একটা মাত্র কোশ্চেন কভার করলাম, বাকি 3টা সালের কোশ্চেন আমি কভার করতে পারলাম না, বাট দিয়ে দিয়েছি। সো এটা একটু আপনারা করবেন। স্যার স্যার গ্রুপে, স্যার গ্রুপে দিব স্যার, গ্রুপে। কোশ্চেন গুলো এইগুলো স্যার, হ্যাঁ এক্সেল হ্যাঁ শিট হ্যাঁ, যেগুলো আমি যেগুলো গ্রুপে দিয়েছি, যে 4টা সালের কথা বললাম না আমি, যে 4টা সালের কথা স্যার বললাম। জি। ওই অঙ্ক যদি দেখা গেল যে যে পার্ট বাই পার্ট 1 2 3 থাকে, আমার যদি একটা হয় তাহলে তো আমি তো ওইটার নাম্বার পেয়ে যাবো, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবেন পাবেন আর দেখা গেল অবশ্যই। যে মাঝখানেটা হইলো না, লাস্টেরটা হইলো, তাহলে না, তো ওইটা আমি ওইটা দিব, ওইটা লাস্টের আমরা অঙ্ক, দিব। হুম। তাহলে ওটা তো পারবো, যতটুকু হবো ততটুকু পারবো অঙ্কের নাম্বার, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার গ্রুপে স্যার প্রবলেম দিব স্যার, একটু কাইন্ডলি স্যার অ্যাটেনশন দিন স্যার, কাইন্ডলি গ্রুপে হ্যাঁ, একটু। না আগে, মানে আগে আপনারা নিজেরা সলভ করেন, আমি তো বললাম জি ওই স্যার। 4টা প্রবলেম আপনারা সলভ করেন। হ্যাঁ, জি ওই স্যার। জি 4টা স্যার। প্রবলেম সলভ করলে আপনি মোটামুটি সব ধরনের কোশ্চেনেরই কিছু না কিছু আপনার তখন মানে ডেভেলপ করবে আর কি, আইডিয়া গুলো ডেভেলপ করবে। ঠিক জি আছে, স্যার। তো আপনারা ওই গ্রুপে দিলে আমি তখন রেসপন্ড করব। আগে জি স্যার। নিজেরা চেষ্টা করবেন, নিজেরা চেষ্টা করে এরপরে বলবেন আর কি। জি স্যার। স্যার স্যার এবার ক্যাশ ফ্লো, ক্যাশ বাজেট আসার সম্ভাবনা আছে স্যার? এটা তো বলতে পারতেছি না, তবে ক্যাশ বাজেট তো থাকে, করতে পারেন আর কি। হ্যাঁ, কিন্তু গত 2বার আসেনি স্যার, এই জন্য এবার একটু এবার ক্যাশ হয়তো বাজেট আসতে পারে। পারি আর কি। জি স্যার। হ্যাঁ, এবার আসতে পারে হয়তো। জি। জি স্যার। অক্টোবরের 23-এর স্যার, অক্টোবর 23-এর সমাধান দেওয়া, হ্যাঁ অক্টোবর 23-এর সমাধান দেওয়া হয়েছে আপনাদের। আচ্ছা, কেউ যেন ক্যাশ বাজেটে 2018 অক্টোবরের ল্যাগ ইন পেমেন্ট এত, আচ্ছা ল্যাগ ইন পেমেন্ট এত, এটা কি আমি বুঝতেছি না, সম্ভবত এরকম যে ল্যাগ ইন পেমেন্ট 1/8, ল্যাগ ইন পেমেন্ট মানে 8/1 অর্থাৎ ওয়েজেস এর 8/1, এটা বোধহয় পুরোটা কোশ্চেন আসতে ভালো হতো, তাহলে আমি রেসপন্ড করতে পারতাম। আমি যতটুকু স্যার আসসালামু আলাইকুম। আমি শেষ করি। হ্যাঁ, 1/8 স্যার ল্যাগ আসসালামু ইন, আলাইকুম। স্যার আমি শেষ করি একটু।
একটু লাইনে স্যার থাকবেন। কোয়েশ্চেনটা আমার ছিল ওই জন্য একটু হ্যাঁ বলেন বলেন, জি। স্যার অক্টোবরের এই যে 2018-তে ওই যে 4 নম্বরে বলা আছে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস 1/8 মান্থ। এখন স্যার হ্যাঁ, এটা ক্যালকুলেশন আমি যেটা দেখলাম আপনার ওই যে মেটেরিয়ালস গুলো পরে হুম হুম ওখানে বলা আছে মানে 1/8 তাহলে 1 মাস আগে যাবে আর 7 থাকবে এই কারেন্ট মান্থে। এখন ওভাবে ক্যালকুলেশন করে ইয়েস স্যার ওই ইয়েস, আপনার ম্যাথটা সলিউশন আছে আপনার হ্যাঁ ইয়েতে, ঠিক আছে ঠিক আছে, এটাই কিন্তু আমি ওখানে বলতে, কিন্তু আসলে ওই এটাই, মিলাতে পারতেছে না। না এটাই ঠিক আছে তো। 1/8 ল্যাগ ইন পেমেন্ট বলতে এটাই বোঝাচ্ছে, ল্যাগ লেগ না, আপনি লেগ ইন পেমেন্ট, এটা ল্যাগ 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 মানে পিছানো মানে, ঠিক আছে, মানে লাইক ওয়ান সরি এইটটা আপনি হুম হুম পিছাইতে জি পারবেন। অর্থাৎ যদি মানে 8 টাকা যদি আপনার মজুরি হয়, তাহলে 60 টাকা আপনাকে এই মাসে দিয়ে দিবে আর 1 টাকা আপনি পরের মাসে দিবেন, ব্যাপারটা এরকম আর কি। ঠিক আছে, ঠিক আছে, এভাবে পেয়েছেন না উত্তরটা? জি স্যার। এভাবে পেয়েছেন না? স্যার আসলে ক্যালকুলেশনটা স্যার আমি ওই বুঝতে পারতেছি না আর কি, ওই জন্য দিছিলাম ওই স্যার যে ক্যালকুলেশনটা একটু 8 যদি ভাগ ক্লিয়ার করে বলতেন আর কি। 8 ভাগের 7 ভাগ আপনি কারেন্ট মান্থে বুক করবেন। এটা তো ক্যাশ বাজেটের অঙ্ক, তাই না? জি 8 ভাগের 7 ভাগ জি আপনি জি স্যার। কারেন্ট মান্থে বুক করবেন, আর 8 ভাগের 1 ভাগ আপনি পরবর্তী মাসে বুক করবেন এক্সপেন্ডিচারে। ঠিক আছে, 8 ভাগের 7 ভাগ কারেন্ট জি স্যার। মান্থে বুক করবেন, আর 8 ভাগের 1 ভাগ পরবর্তী মাসে। যেহেতু 1/8 ল্যাগ ইন পেমেন্ট বুঝাচ্ছে, তার মানে না ঠিক আছে গো। 1 ভাগ পরবর্তী মাসে নেবেন। ঠিক আছে, জি স্যার জি। ধন্যবাদ। আর কোনো কোশ্চেন আছে? স্যার অ্যাট এ গ্লান্স পরীক্ষার জন্য একটু রিভিউ যদি দিতেন স্যার। এট এ গ্লান্স কি রিভিউ দিব বলেন, আমাকে স্পেসিফিক কোশ্চেন করতে হবে অ্যাট এখন এ তো। গ্লান্স একটা সাজেশন স্যার। সাজেশন আমি যেগুলো আলাপ করেছি, আপনারা এই গত 4 বছরের কোশ্চেন গুলো করেন না, সলভ করেন না, তাহলে তো আপনারা স্যার ভালো করার কথা। স্যার ব্রেক ইভেনের ওই ম্যাথ সেলস এর ম্যাথের মধ্যে অনেক ইয়ার দেখা গেল স্যার মার্চ মার্চ মানে দুইটা কোম্পানি মার্চ করলে কিভাবে মানে একটা ম্যাথ আসে প্রায় সময় দেখি, ওটা কি স্যার করবো এবার নাকি মানে বাদ দিয়ে দেয়? এটা বোধহয়, এটা আমি শেয়ার করি নাই, দাঁড়ান আমি একটু দেখি, তো সময়ের অভাবে আসলে শেয়ার করতে পারি নাই। এটা আসছে স্যার হচ্ছে, জটিল দেওয়ার নভেম্বর দরকার 22 নেই আসছে আমাদের। স্যার। হ্যাঁ মার্চের নভেম্বর 22 আসছে, জি জি জি, নভেম্বর 22 আসছে। স্যার এই মার্চের 2 নম্বর ফ্যাক্টর আমি বুঝি না স্যার। 1 নম্বর 2 নম্বর বুঝছি, কিন্তু 2 নম্বরটা বুঝি না স্যার। দাঁড়ান মার্চের অঙ্কটা আমি বের করে নিচ্ছি, একটু কমপ্লেক্স আছে। স্যার 3 নম্বর অঙ্কটা বুঝ 3 নম্বর হ্যাঁ অংশটা বলেন, এই যে মার্চের অঙ্কটা আমি শেয়ার করেছি। হ্যাঁ, এখানে যেটা বলা হয়েছে যে দুইটা কোম্পানি, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি, রাইট? ইয়েস স্যার দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এটা বোধহয় নভেম্বর 2022, আপনি ঠিকই বলেছেন। এখানে দুইটা কোম্পানি, এ কোম্পানি বি কোম্পানি। এ কোম্পানির ক্যাপাসিটি ইউটিলাইজেশন হচ্ছে 85%, আর বি কোম্পানি 80%। সেলস দেয়া আছে, ভেরিয়েবল কস্ট দেয়া আছে, ফিক্সড কস্ট দেয়া আছে। এখন যেটা বের করতে বলা হয়েছে যে কন্ট্রিবিউশন মার্জিন, এ কোম্পানি বি কোম্পানির আলাদা আলাদা, এগুলো সমস্যা নাই। এখন যেটা বলা হয়েছে মার্জ যদি করে, তাহলে তার ব্রেক ইভেনটা কিভাবে বের করবেন। তাহলে মার্চ সেল, দুইটা সেল অ্যাড করবেন, এটা হচ্ছে মার্চ সেল। মার্চ ভ্যারিয়েবল কস্ট, দুইটা ভ্যারিয়েবল কস্ট অ্যাড করবেন। মার্চ ফিক্সড কস্ট, দুইটার ফিক্সড কস্ট অ্যাড করবেন। তারপরে মার্চ কন্ট্রিবিউশন মার্জিন, দুইটার কন্ট্রিবিউশন মার্জিন কত সেটা বের করবেন। তারপরে মার্চ কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, সেটা বের করবেন। তারপরে মার্চ ব্রেক ইভেন পয়েন্ট, মানে দুইটার ফিক্সড কস্ট ডিভাইডেড বাই এই কন্ট্রিবিউশন মার্জিন। সিম্পল তো, শুধু মার্চ করে নেবেন আর কি দুইটা। প্রবলেমটা হচ্ছে 3 নাম্বারটা একটু জটিল। হ্যাঁ, 3 নাম্বারে যেটা জানতে চাওয়া হয়েছে, স্যার এটা বুঝি না স্যার, দেখছি স্যার, বুঝি না স্যার। কেন কোনটা বুঝেন না, আমাকে স্পেসিফিক্যালি বলেন কোনটা বুঝেন না। স্যার 3 নাম্বারটা আচ্ছা, স্যার। 3 নাম্বারটা আমি বলতেছি, 3 নাম্বারটা একটু কমপ্লেক্স। 3 নাম্বারে যেটা বলা হয়েছে, আমি কোশ্চেনটা বাইর করি। এটা নভেম্বর 2022 না? জি স্যার, জি স্যার। নভেম্বর 2022, তাই তো? জি স্যার, জি স্যার। এই যে এটা তো না, এখন স্ক্রিনে দেখা যাচ্ছে, জি স্যার দেখা যাচ্ছে। কোশ্চেনটা দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এখানে বলা হচ্ছে সেলস টার্নওভার অফ দ্য মার্চ প্ল্যান টু আর্ন প্রফিট অফ টাকা 25 লাখ, অ্যাজিউমিং টোটাল ফিক্সড কস্ট উইল বি রিডিউসড বাই 3 লাখ ডিউ টু স্যার 3 নাম্বারটা ইফেক্ট স্যার, অফ সাইনার্জি। হুম, 3 নাম্বারটা স্যার, 3 নাম্বারটা বুঝি না স্যার। হ্যাঁ হ্যাঁ, সেলস টার্নওভার বলছে যে মার্চ সেলে কত হবে,
স্যার সরি স্যার ডিটারমাইন প্রফিটেবিলিটি অফ দ্য মার্চ আচ্ছা প্ল্যান তিন নাম্বারটা আচ্ছা আচ্ছা জি স্যার ডিটারমাইন প্রফিটেবিলিটি অফ দ্য মার্চ প্ল্যান্ট এট 90% ক্যাপাসিটি ইউটিলাইজেশন। ওকে, তাহলে এটা জি একটু স্যার বোঝার চেষ্টা করেন। আমরা যখন আলাদা আলাদা ভাবে যখন কোম্পানিগুলো চলতো তখন কোম্পানি এর কত ছিল 85% আর কোম্পানি বির কত ছিল 90% 80%। এখন বলা হয়েছে দুইটা যখন মার্জ হয় তখন একটা সাইনার্জির ইফেক্ট হয়। তখন বলা হচ্ছে যে প্রফিটেবিলিটি অফ দ্য মার্চ সেল 90% ক্যাপাসিটিতে যদি তারা রান করে তাহলে কত আপনার ইয়ে হবে, ডিটারমাইন দ্য প্রফিট কত হবে এটা জানতে চাইছে। হ্যাঁ, তাহলে এখন আসুন, তাহলে এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে 90% প্রফিটে কি দাঁড়াচ্ছে। তাহলে 85%-এ যদি 60 লাখ হয় 90%-এ কত হবে সেলস? আচ্ছা 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 ঐকিক নিয়মে বের করছি আর কি। হ্যাঁ, জি জি স্যার মনে করেন 85%-এ হয় 60 লাখ, তাহলে 90%-এ কত হবে? 63,52,941। আর জি এটা স্যার 80% যদি 50 লাখ হয় তাহলে 90%-এ কত হবে? 56,25,000। ক্লিয়ার? জি স্যার জি স্যার জি স্যার ক্লিয়ার। আর ভ্যারিয়েবল কস্ট রেশিও কত হবে? ভ্যারিয়েবল কস্ট রেশিও আমার আগেরটা থেকে বের করে নিচ্ছি আমি। 40 লাখ ডিভাইডেড বাই 60 লাখ, তাই না? আর এখানে হচ্ছে 35 লাখ ডিভাইড বাই 50,000, অর্থাৎ সেলসের মধ্যে ভ্যারিয়েবল কস্টের কন্ট্রিবিউশন কতটুকু আছে এটা আমি বের করে নিচ্ছি। 60%, 67, আর এটা হচ্ছে 70। আচ্ছা, এখন আসেন মার্চ সেলস অ্যাট 90% ক্যাপাসিটি ইউটিলাইজেশন। তাহলে এখানে 63,52,941, রাইট? এটা আমরা অ্যাড করছি। ওকে, এটা আমরা কি করছি, এই যে অ্যাড করছি, এটা প্লাস হচ্ছে এটা, নাই তাই না? এই দুইটা অ্যাড করলে আমরা পেলাম হলো এই যে 90%-এর আমার সেলস। আচ্ছা, এখন ভ্যারিয়েবল কস্ট কিভাবে বের করলাম আমরা? এখানে একটা এই জিনিসটা একটু বুঝার বিষয় হচ্ছে ভ্যারিয়েবল কস্ট রেশিও। আমার ভ্যারিয়েবল কস্ট রেশিওটা বোঝার বিষয় আছে। হ্যাঁ, আমার ভ্যারিয়েবল কস্ট আসলে কতটুকু যাচ্ছে। তাহলে আমরা আগের প্রবলেম থেকে ভ্যারিয়েবল কস্ট রেশিওটা বের করছি। ভ্যারিয়েবল কস্ট কতটুকু হয়? আমার ভ্যারিয়েবল কস্ট কত? প্লান্ট কোম্পানি এর 40,000 না, 40 লাখ না, আর কোম্পানি বির কত 35 লাখ, তাই না? জি স্যার এখান থেকে আমি ভ্যারিয়েবল কস্ট রেশিওটা বের করে নিচ্ছি। তাহলে এই 40 লাখ ডিভাইডেড বাই 60, তার মানে আমার ভ্যারিয়েবল কস্ট কতটুকু কন্ট্রিবিউট করে? 67% বা 0.67 কোম্পানি এর জন্য। আর কোম্পানি বির জন্য 35 লাখ হচ্ছে আমার ভ্যারিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলস হচ্ছে 50,000, তার মানে আমার এখানে ভ্যারিয়েবল কস্ট হচ্ছে রেশিও হচ্ছে 70%। তাহলে এখানে আমি ওই রেশিওটা এখানে অ্যাপ্লাই করেছি মার্চ সেলের ক্ষেত্রে। তাহলে ভ্যারিয়েবল কস্ট কত? এখানে এটা হচ্ছে আমার সেলস, এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল কস্ট রেশিও। তাহলে এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল কস্ট বের হয়ে গেল। আর কোম্পানি বির জন্য এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল কস্ট আর এটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট রেশিও। তাহলে 90%-এ আমি বের করে নিলাম আর কি। 90%-এ আমি ভ্যারিয়েবল কস্টটা বের করে নিলাম। ওকে, তারপরে মার্চ ভ্যারিয়েবল কস্টে দুটো অ্যাড করলাম, 42 লাখ আর 39 লাখ অ্যাড করলাম। এটা হচ্ছে মার্চ ভ্যারিয়েবল কস্ট। তারপর মার্চ কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে করব? এই সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। সেলসটা কোত্থেকে পেলাম? এই যে মার্চ সেল, এই যে 1 কোটি সামথিং হবে আর কি মনে হয়, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, 1 কোটি 19 লাখ সামথিং। এটা থেকে আমরা বাদ দিব 81,93,000 সামথিং। তাহলে এটা হলো আমার মার্চ কন্ট্রিবিউশন মার্জিন। আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কি? কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই আমার মার্চ সেল। তাহলে এটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এবার মার্চ প্রফিট, এই আপনি এখান থেকে আপনি ফিক্সড কস্ট শুধু বাদ দিবেন, তাহলে পেয়ে যাবেন। একটু কমপ্লেক্স আছে, একটু ভালো করে করলে হয়তো আপনারা বুঝবেন। এটা স্যার অনেক অনেক জটিল স্যার, এটা একটু আমরা জটিল না আছে, যাই স্যার, কমপ্লেক্সে না যাই স্যার। তো সেটা দেখা যাক ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম আমরা স্যার। চেষ্টা করব, যেহেতু এই সিলেবাসে এটা লাস্ট এক্সাম, এই ধরনের জটিলতাটা আমরা চেষ্টা করব অ্যাভয়েড করার আর কি ইনশাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ইনশাআল্লাহ। থ্যাংক জি ইউ জি। স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন আছে? স্যার আপনারা আসসালামু প্রবলেম আলাইকুম। গুলা গত 4 বছরের প্রবলেম গুলা সলভ করেন আর কি। হ্যাঁ স্যার স্যার একটা কাজ করে বিষয় দোয়া স্যার, চাই স্যার, পাস করতে চাই এবার স্যার ইনশাল্লাহ। স্যার হ্যাঁ, দোয়া চাই এবার স্যার। একটু পাস করে ফেলান, কারণ পরবর্তী মাসে আবার সিলেবাস চেঞ্জ হবে, তো তখন স্যার তো আসসালামু অনেকেই আলাইকুম স্যার, ওই যেহেতু দেখে নেন। সিলেবাস চেঞ্জের কথা বললেন স্যার, এটা বিষয়ে একটা বিষয় জানতে পারবো স্যার? জি জি। স্যার এই সিলেবাস চেঞ্জ হলে কি স্যার ডেসক্রিপটিভ অংশ বাড়বে নাকি স্যার, মানে কি ধরনের হতে পারে একটু যদি আড়িয়ে দিতেন? না, ওইটা এখনো আমরা কাজ করতেছি, তো এটা এখনো এই মুহূর্তে বলতে পারছি না। ওটা সিলেবাস চেঞ্জে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আসলে আমি এখনো শেষ করতে পারি নাই আর কি।
সো এটা তো তারপর একটা কমিটিতে যাবে, কমিটি তখন ফাইনাল করবে। সো এটা এই মুহূর্তে আসলে বলতে পারছি না। স্যার আমাদের জন্য দোয়া করেন স্যার, এবারে যেন পাশ করতে পারি স্যার। হ্যাঁ, এবারে আমি চাই যে মানে যারা নতুন দিবেন তারা নতুন সিলেবাসে দিবেন, পুরনো কাউকে আমি আর নতুন সিলেবাসে দেখতে চাই না আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। পুরাতন কাউকে নতুন সিলেবাসে দেখতে চাই না। আমি যে এবার আশা